ওনার সামনে দিয়ে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, এবং সেটা মেয়ে। ভদ্রলোকের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি পুরুলিয়ায়। দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে উঠছে। তুই আবার একে বিয়ে করে কেন এনেছিস? বলছে আমি আমাকেই দেখছি, কিন্তু উল্টো। ভেতরের ঘরগুলো তো ফাঁকা পড়ে থাকে। উনি চুপ করে খাটের উপর চুপ করে বসে আছেন, উনি আওয়াজ শুনছেন। উনি তারপরে আর ঘুমোতে পারেননি। তুমি আমার পিছনেও তো গিজলে। কেউ যেন নেমে আসছে ঠক 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 করে। দুটি কথা বললেন, যে দুটি কথা যে না আমার একটু অসুবিধে আছে। বলছে সজনা গাছের ওপরে কে একজন পা ঝুলিয়ে বসেছিল, ওর পাটা আমার গায়ে ঠেকেছে। বাড়ি গিয়ে দেখেন অবনীবাবুর স্ত্রী মাথা পাতা ফাটিয়ে, মানে রক্তারক্তি কাণ্ড, বিদেহী আত্মা ওই বাড়ির মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। মানে ওনার স্ত্রীর চেহারা কিন্তু কাঁদছে যেন অন্য কেউ। কি বলছো দেবজ্যোতি? পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় দুম করে। ওনার তো থাকার একটা জায়গা খুঁজতে হবে। ওরা সবাই মিলে গিয়ে পুকুরে নেমে পড়েছে। ওই দরজা দিয়ে কে বেরিয়ে গেল, আমি তো তোকে ভালোবাসি, কে তুমি বলো। আবার ওই নুপুরের আওয়াজ, আর উনি ভয়ে চিৎকার করে উঠেছে। সেটা কিন্তু কেউ জানার কথা। এটা সবসময় তোমার কাছে রেখে দেবে। প্রচুর মাছ আছে, আজকে আমরা মাছ ধরবো, কিন্তু আমি থাকবো তোমার সঙ্গে। আপনার সঙ্গে আবার দেখা হবে নিশ্চয়। সে এখনো আমার সঙ্গে আছে। কি হয়েছিল শুনলে তুমিও চমকে যাবে কৌস্তব। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন দেবজ্যোতি। দেবজ্যোতি এর আগে সবুজ কালী মায়ের বেশ কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। দেবজ্যোতির সার্টেনলি একটা লোকের সাথে দেখা হয়। সেই লোকের সাথে দেখা হওয়ার পর দেবজ্যোতির ব্যাপারে বেশ কিছু কথা এমন তিনি বলে দেন যেটা দেবজ্যোতি ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব নয়। এই যে লোকটি রয়েছেন তার একটা ইতিহাস রয়েছে। তিনি আগে পুরুলিয়ার একটা জমিদার বাড়িতে থাকতেন। তিনি একটি বুড়ি এবং বিয়ে করে আসার পর তার বউ। এমন কিছু ঘটনা আপনারা শুনতে চলেছেন না যা আপনাদের শিহরিত করে তুলবে। আশা করছি কিউরিওফাইটের আজকের এই এপিসোড আপনাদের খুবই ভালো লাগবে। এবং হ্যাঁ, আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনিও যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন ইমেল করে curiofite@gmail.com। এটা হচ্ছে আমার ইমেল আইডি। এবং হ্যাঁ, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমার ইমেল আইডি এবং ইনস্টাগ্রাম আইডি দুটোই আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তবের আড্ডাতে খুব সাংঘাতিক একটা হরর পডকাস্ট এসেছে মৃত্যুঞ্জয় ভারতের সাথে। আপনারা যদি এখনও দেখে না থাকেন ডেফিনেটলি সেই হরর পডকাস্টটাও চেক করে নেবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো দেবজ্যোতি। হ্যাঁ কৌস্তব, কেমন আছো? আছি, ভালো আছি। এই সবুজ কালী মায়ের উৎসব গেল, এখন ব্যস্ততা কাটিয়ে ঠিকঠাক আছি। তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি ভাই। তোমার সাথে অনেকদিন পরে কথা হচ্ছে, অনেকদিন পরে, অনেক মাস পর। এক্স্যাক্টলি। তুমি আমাকে জানুয়ারির সময় একবার যোগাযোগ করেছিলে, ঠিক আছে? এবং তুমি জানিয়েছিলে যে তোমার একটা ঘটনা তুমি জানাতে চাও, কিন্তু সেই জিনিসটা রেকর্ড করতে করতে আমাদের ফেব্রুয়ারি প্রায় এন্ডের দিকে চলে এলো। বিভিন্ন কারণে আমরা রেকর্ডিংটা করতে পারিনি। তুমি যেটা বলেছিলে যে ঘটনাটা সূত্রপাত চন্দননগর থেকে এবং সেটা প্রসারিত হয় পুরুলিয়া অবধি, রাইট? একদম একদম। কি হয়েছিল দেবজ্যোতি? দেখো, এইরকম ঘটনা আমি তোমাকে আগেও বলেছি যে এইরকম অস্বাভাবিক একটা ঘটনা আমার জীবনে মানে খুব কম দেখেছি, বা এরকম অদ্ভুত হতে পারে এরকম, এটা আমার জীবনে ভীষণভাবে একটা নাড়া ফেলেছিল।
সেটা হচ্ছে আমি বন্ধু বান্ধবের সঙ্গে মাঝে মধ্যে আড্ডা মারি, সেটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড বলে একটা জায়গা আছে চন্দননগরে, সেটা একদম ওখানে আড্ডা মারায়, ওখানে বন্ধু বান্ধব একটু গান বাজনা হয় ওখানে, এরকম বিকেলের পর এরকম সময় বিভিন্ন সময় আমি ওখানে যাতায়াত করি। তো এরকমই একটা দিন তোমার হবে ওই অক্টোবর, পুজোটা মিটেছে, হালকা হালকা শীত, সেই 24-এর কথা বলছো? হ্যাঁ, 2024-এর কথা বলছি। ওকে ওকে। হালকা হালকা শীত পড়তে শুরু করেছে সেই সবে। আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে যা আড্ডা মারা হয়ে গেছে, মোটামুটি আমি এবার বাড়ি বেরোবো ওখান থেকে। চন্দননগর থেকে আমার বাড়ি আসতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে বাইকে। তো আমি বাড়ি বেরোবো, আমি বেরিয়ে পড়েছি। রাস্তায় একটা জায়গা আছে যেখানে দুপাশ কিন্তু আম বাগান, দুপাশটা পুরো আম বাগান, আর এদিকে একটু বাগান আছে চন্দননগর বা এই সাইডে অনেক আম বাগান বা বাগান আছে যেখানে আমের চাষ হয় আর কি। তো এরকম একটা জায়গা আছে, পুরো রাস্তাটাই ফাঁকা রাস্তা আর দুপাশে কিন্তু বাগান। আমি বাইক নিয়ে আমার যথারীতি আমার স্পিডে আসছি, হঠাৎ করে দেখি এক ভদ্রলোক দূর থেকে এরকম হাত তুলছেন যাবেন বলে, মানে দাঁড় করানোর জন্য, লিফট যাওয়ার মতো করে। আমি প্রথমটায় কিছুটা স্লো হলাম, সন্ধ্যাবেলা, ওটা তো খুব একটা রাত নয়, রাত হলে আমি চিন্তা করতাম অন্য কিছু হতে পারতো, কিন্তু সন্ধ্যায় আমি কিছু না চিন্তা করি দেখলাম, এবং লোকটাকে আমি যত কাছ থেকে আসতে মানে যেতে শুরু করেছি কাছে, ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি মানে মানে ভালো লোক, এবং খুব ভালো ওয়েল ড্রেসড ভালো লোক, এবং হাইট হবে তোমার খুব বেশি হলে 5 ফুট, খুব বেশি হলে 5 ফুট। এবং আমি যখন মানে সামনে দাঁড়িয়ে ওনার সামনে তাকালাম ওনার দিকে, ওকে দেখি বোঝা গেল উনি একদম নিপাট ভদ্র মানুষ, নিপাট ভদ্র মানুষ। একটা মানুষকে দেখে তো বোঝা যায়, কাউকে দেখলেই বোঝা যায় যে এই মানুষটা খুব ভদ্র মানুষ বা খুব শান্ত স্বভাবের। তো উনি আমাকে খুব আস্তে আস্তে ধীরে ধীরেই বললেন যে আমি এখানে একটা কাজ এসেছিলাম, তো আমার এখান দিয়ে একটা কাজ পড়েছিল এখানে, তো আমি এখান থেকে যাবো একটুখানি দূরে, আমাকে একটু নামিয়ে দেবেন, আমার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, আর আমি কোনো টোটো পাচ্ছি না যে এখান থেকে যাব, আমি অনেকক্ষণ ধরেই হাঁটছি, এখানে পাচ্ছি না কোনো টোটো। আমি বলছি হ্যাঁ আসুন, কোনো ব্যাপার না। ভদ্রলোক আমার বাইকে উঠলেন, বাইকে উঠতে একটু সমস্যা হচ্ছিল, হাইটটা একটু শর্ট, উঠতে সমস্যা হচ্ছিল। আমার ওই বুলেটের সিটগুলো উঁচু হয় একটু, পিছনের সিটগুলো, তো উনার উঠতে সমস্যা হচ্ছিল। তারপর উনি উঠে পড়লেন, এবার আমি যথারীতি গাড়ি নিয়ে যাচ্ছি। তো বেশ কিছুটা চলে এসেছি, প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার চলে এসেছি। ওনার সঙ্গে আমি ওনার পরিচয়, যা হোক একটা কথা বলার জন্য আমি বললাম আপনি কোথা থাকেন বা এখানে কি কাজে এসেছিলেন। বললেন যে এখানে আমার একটা অফিসিয়াল কাজের জন্য আমি এসেছিলাম, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে সিঙ্গুরের কিছুটা আগে আগে একটা জায়গা আছে, আমি জায়গাটার নাম বলছি না, সেই জায়গায় ওনার শ্বশুর বাড়ি, আমি ওইখানেই যাবো আর কি। আমি ঠিক আছে, আমার বাড়ি যাওয়ার রাস্তা দিয়ে পড়বে, আপনাকে আমি নামিয়ে দিচ্ছি ওখানে। বলছে তাহলে তো আমার খুব ভালো হয়, বলে ওনার সঙ্গে আমি যাচ্ছি। এবার ওই যে পার্টিকুলার জায়গাটা আসবে, আমি বলেই দিই জায়গাটার নাম হচ্ছে নসিবপুর, নসিবপুর আসবে সেরকম একটা জায়গা। উনি ওখানে এবার নামবেন বলে আমাকে বলেন যে আমি এসেই গেছি আর কিছুক্ষণ, আর একটুখানি সামনে, আর 100-200 মিটার পরে। তো এরকম আর 100-200 মিটার বাকি রয়েছে, ভদ্রলোক আমাকে হঠাৎ করে দুটি কথা বললেন, যে দুটি কথা আমি ছাড়া আর কেউ জানে না, আমার জীবনের একটি পুরনো কথা। মানে হঠাৎই আমি মানে হতবাক, পুরোপুরি ভাবে আমি হতবাক। মানে তোমার জীবনের এমন কোনো কথা যেটা তুমি ছাড়া আর কেউ জানে না, কেউ জানতো না, ওইটা তোমাকে বলছে একদম। উনি আমাকে ফট করে বললেন, এবার আমি বললাম আরে আপনি কি করে জানলেন? মানে আমি মানে আচমকাই বলে ফেলেছি যে আপনি কি করে জানলেন। তখন উনি কোনো উত্তর দিলেন বলে আমার এসে গেছে, মানে আমার যেখানে নামবো এসে গেছে, আমি এখানেই নামবো বলে নামবেন। আমি দাঁড়ান আপনি বলে যান আমাকে যে আপনি এটা জানলেন কি করে, এটা তো কেউ জানার কথা নয়। বলে আমি জানি, আপনার সঙ্গে আবার দেখা হবে নিশ্চয়। বলে উনি না মানে সেকেন্ডের মধ্যে উনি হেঁটে ঢুকে গেলেন বাড়ির মধ্যে। লোকালিটি, ওই লোকালিটি আমি চিনি খুব ভালো করে। উনি ওই জায়গাটা ঢুকে গেলেন বাড়ির মধ্যে, মানে ভেতরে পাড়ার রাস্তায় ঢুকে গেলেন। আমি সেখান থেকে আসা থেকে মানে আমি পুরো রাস্তাটা বাদ বাকি যে গাড়ি নিয়ে আসছি, আমি পুরোটা চিন্তা করতে করতে আসছি যে এটা কিভাবে উনি বললেন। আমার তখন একটা মাথায় পড়লো, হয়তো উনি কোনো সাধক হতে পারে বা ওনার সেরকম কোনো অ্যাস্ট্রোলজি পাওয়ার থাকতে পারে। আমি এগুলো যাই হোক, আমাদের তো একটা এরকম ঘটনা রয়েছেই, তো আমার মাথায় সেইগুলি এসে যে উনি হয়তো বা ওনার কাছে কোনো রকম কোনো পাওয়ার আছে বা ওনার সেই ক্ষমতাটা আছে, বলতে পারেন উনি। এবং উনি আমাকে টাচ করেই বসেছিলেন, আমি হতে পারে ওনার সেই ধরনের কোনো শক্তি ওনার মধ্যে আছে, আমি এইসব ভাবছিলাম। কিন্তু ওখান থেকে যখন আমি ওনাকে নামিয়ে দিয়ে আসছি, তুমি বিশ্বাস করবে না, আমি এতটা ভয় পেয়ে গেছিলাম, তুমি মানে আমি জাস্ট কল্পনা করতে পারি না, আমি কোনোদিনও এরকম অতটা ভয় পাইনি। কি জানি, আমার কিছুই হয়নি, আমি কিছু দেখিও নি বা কিছু ফিল করিনি, কিন্তু আমার ভয় করছিল হঠাৎ করে। মানে জাস্ট একা লাগা যাকে বলে না, ফিল হওয়া যে আমি কোনো জায়গায় রয়েছি, আমি একা ফিল করছি, আমি ঠিক সেই রকম একটা ফিল করছিলাম। মানে
রোমহর্ষক, মানে গায়ে লোম খাড়া হয়ে যাবে এই টাইপের একটা ফিল হচ্ছিল হঠাৎ করে। তো এটা হতে পারে সেই সময় হালকা শীত শীত পড়ছে, সেই হাওয়াটা গায়ে লাগার জন্য এরকম হতে পারে। আমি সেটাও গুরুত্ব দিইনি আর কোনো বিষয়টাকে। কিন্তু আমার মনের মধ্যে কিন্তু তার পরদিন থেকে বা সেই সময় থেকে পুরোপুরি ওই ব্যক্তিকে আমাকে আবার জানতে হবে, যে উনি কি করে জানলেন। এইটা আমার কাছে খুব মানে উৎসাহ হয়েছিল যে আমি ওনার সঙ্গে আবার দেখা করবো। হুম। তো আমি এবার আরো 2-4 দিন পর আমার যখন ওরকম ওখানে আড্ডা মারার একটা পরিকল্পনা হয়, আমি আবার ওখান দিয়ে যাতায়াত করলাম। আমি ওই জায়গাটা দাঁড়িয়ে, যেখানে নামিয়েছিলাম ওখানে দাঁড়িয়ে একটু গুজকি মারলাম, যদি কাউকে দেখতে পাই ওনার বিষয়ে জিজ্ঞাসা করব। আমার আর কাউকে জিজ্ঞাসা করিনি, ওই 5 জনে নানা রকমের আবার কথা বলতে পারে, বা কি জন্য আমি খুঁজছি ওনাকে, কি বলবো আমি দুম করে। তো আমি এরকম 2-4 দিন হয়েছে আমি ওনাকে খুঁজে আর পাইনি, কোনো রকম খুঁজে পাইনি। হুম। এইবার আমার সঙ্গে দেখা হলো কোথায় দেখো, মানে ওনার সঙ্গে দেখা হওয়ারই ছিল কিনা আমি জানি না। আমি শ্রীরামপুর থেকে ফিরছি বাড়ি, ওনাকে আমি দেখতে পাই একটু, খুব শ্রীরামপুরের খুব জনপ্রিয় বিরিয়ানির দোকান আছে সেখানে, কলকাতা থেকে মানুষজন বিরিয়ানি খেতে আসে, খুব জনপ্রিয় বিরিয়ানির দোকান। আচ্ছা। তো সেখানেতে উনি ওই বিরিয়ানির দোকানের সামনেই দাঁড়িয়েছিল, যেটা শ্রীরামপুর বটতলা মোড় বলে, ওকে। ওখানেই উনি দাঁড়িয়েছিলেন। এবার আমি ওনাকে দেখেই চিনতে পেরে গেছি। ওনার উপরে শার্ট এবং উপরে হাফ সোয়েটার আর ফর্মাল প্যান্ট, বুট পরে উনি দাঁড়িয়েছেন, হাতে একটা ব্যাগ রয়েছে, উনি দাঁড়িয়ে রয়েছেন। আমি ওনাকে দেখি, আমি জাস্ট রাস্তার উল্টো পিঠ দিয়ে যাচ্ছিলাম, বাঁ দিক দিয়ে যাচ্ছিলাম, উনি ডান দিকে দাঁড়িয়েছিলেন। এবার আমি সঙ্গে সঙ্গে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমি ওনার সামনে চলে এসেছি। উনি আমাকে দেখেও চমকে গেছেন, বলছে আরে আপনি? আমি বলছি আপনাকে আমি কবে থেকে খুঁজছি জানেন, আপনার শ্বশুরবাড়ির ওখানে, যেখানে আপনার শ্বশুরবাড়ি সেখানেও আমি গিয়েছি, সেখানেও গিয়ে আপনাকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমার কাউকে ওই ধরনের বলিনি আমি যে আপনার নাম ঠিকানা কি না কি। বললো আমাকে, তখন ভদ্রলোক বললো আজকে আমার একটু কাজের চাপ আছে, আপনি আমার সঙ্গে 2-4 দিন পর আমার সঙ্গে যোগাযোগ করবেন বলে উনি আমাকে একটা কার্ড দিলেন। উনি কৃষি দপ্তরে চাকরি করেন, ওই কৃষি দপ্তরের কাজেই চন্দননগরে গিয়েছিলেন, ওই আমবাগানের কোনো একটা কিছু সার্ভে এইসব করতে আর কি, এইসব কাজে। ওনাকে কার্ড দিলেন আমাকে, বললে এটা 2-4 দিন পর আমাকে ফোন করুন, আপনার সঙ্গে আমারও কথা আছে, তো আমরা দেখা করবো, মানে আপনার সঙ্গে মিট করে নেবো। আমি বললাম আপনি আসুন, আমাদের বাড়িতে এরকম সবুজ কালী মায়ের মন্দির আছে, আপনি আমার বাড়িতে আসুন, আপনাকে আমি ইনভাইট করছি, আসবেন, ঘুরে যাবেন, আপনার সঙ্গে কথাও হবে না কিছু। বলে না আমার একটু অসুবিধা আছে, আমি আপনার সঙ্গে বাইরেই কোথাও দেখা করে নেবো, আপনি আমাকে ফোন করবেন। এবার ওটা বলে আমি ঠিক আছে আসছি। এবার আমি বাকি রাস্তাটা ভাবতে ভাবতে আসছি। আমি যখন ওনাকে আমার বাড়িতে ইনভাইট করলাম, এরকম মন্দির আছে যখন বললাম, তখন উনি ঠিক একটি কথা আমাকে বললেন, ওটা কিন্তু আমার মাথায় খুব ভীষণভাবে গেঁথে গেল, যে না আমার একটু অসুবিধে আছে। পর মুহূর্তে আমি মনে করলাম যে হয়তো বা ওনার কেউ মারা গেছে, বা ওনার কোনো অসৌচ বলে না যেগুলো, সেই ধরনের কিছু চলছে, হয়তো সেই জন্য আসবেন না উনি বললেন। তো আমি অপেক্ষা করছি কবে 3-4 দিন যাবে। আমি 3 দিনের মাথাতেই ওনাকে ফোন করি আবার। ভদ্রলোক আমাকে টাইম দিলেন, ওই দিনই আমাকে বললেন 5টা নাগাদ শ্রীরামপুরে উনি আমার সঙ্গে দেখা করবেন, শ্রীরামপুরে গঙ্গার ঘাট আছে সেখানে দেখা করবেন উনি আমার সঙ্গে। তো আমি তো খুব উৎসুক হয়ে গেলাম যে আমাকে ওনার সঙ্গে দেখা করতে হবে, বা আমি জানবো। সব থেকে বিষয় যেটা আমার মনের মধ্যে, যে বলে না কিছু একটা জিনিস নিয়ে চিন্তা করলে মনের মধ্যে খচখচ করে, সেইটা আমার হয়ে যাচ্ছিল কিন্তু। তো আমি যথারীতি সময়ের আগেই পৌঁছে যাই ওখানে। তো কিছুক্ষণ পর ভদ্রলোক উনি এলেন, আমাকে বললেন আপনি চা খাবেন? আমি বললাম না আমি চা খাই না। তো উনি চা নিলেন, নিয়ে এবার আমি বললাম আমাকে সবার আগে উত্তর দিন যে আপনি, আপনার নামই আমি এখনো জিজ্ঞাসা করিনি, আপনার কার্ড দিয়েছিলেন আমি সেটা থেকে জানি, কিন্তু আপনাকে আমি আগেই যেটা প্রশ্ন করছি আমাকে আগে সেই উত্তরটা আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে আপনি যে কথা দুটি আমাকে বললেন ওটা আমি ছাড়া কেউ জানার কথা নয়, তাহলে আপনি জানলেন কি করে? আপনি কি কোনো কিছু চর্চা করেন? উনি তখন হাসলেন, হেসে বললেন না চর্চা করি না, আমি ছাপোষা মানুষ, সাদা সিধে মানুষ। ঠিক এরকম ভাবে উনি, মানে যেটাকে বলে বিনয়ী ভাবে উনি আমাকে বললেন। আমি বললাম আপনি খুলে বলবেন, আপনার মনে হচ্ছে না আপনি এটা বলছেন, কিছু তো একটা ব্যাপার রয়েছে। তখন ভদ্রলোক কিছুক্ষণ চুপ থাকার পর আমাকে বললেন তাহলে আপনাকে অনেক কিছু কথা বলতে হয়। আমি বলছি হ্যাঁ বলুন, আমি শুনবো বলেই তো এসেছি। বলে উনি এবার বলতে শুরু করলেন আমাকে ওনার প্রথম জীবনের দিককার ঘটনা। ভদ্রলোকের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি পুরুলিয়ায়। তো ওনার যিনি বাবা ছিলেন, ওনার মানে 2টো বিয়ে, আর প্রথম পক্ষের স্ত্রীর ছেলে হচ্ছে এই ভদ্রলোক, এই অবনী বাবু। তো এনার নাম হচ্ছে অবনী চ্যাটার্জি। এই অবনী বাবু মানে প্রথম পক্ষের স্ত্রী। তো উনি মারা যান, ইনি খুব ছোট বয়সেই মারা যান, মানে এনার মা খুব ছোট বয়সে মারা যায় কি অবনী বাবু মা। তো উনি মানে অবনী বাবুর বাবা ওনার মাসিকে আবার বিয়ে করেন। আচ্ছা আচ্ছা।
তো ওনার মাসি আবার ওনার মা হয়, মানে যেটাকে বলে সৎ মা বা সেকেন্ড ওয়াইফ বাবা কি সেটা হয় আর কি, সৎ মা, মাসি আবার সৎ মা। তো প্রথম অবনীবাবুকে খুব ভালো চোখে উনি দেখলেও কিছুদিন যাওয়ার পর থেকে কিন্তু অবনীবাবুকে উনি খুব একটা ভালো চোখে দেখতেন না। ওনাদের আরো একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান হয়, অর্থাৎ অবনীবাবুর বাবার যে দ্বিতীয় পক্ষ অর্থাৎ মাসির সঙ্গে যে বিবাহ হয় তাদের আরো একটি মেয়ে এবং একটি ছেলে হয়। সেটার পর থেকেও একদমই তো মানে ভীষণভাবে প্রবলেম হতে শুরু করে, আর অবনীবাবু আস্তে আস্তে বড় হতে থাকেন, ওনার বয়স অনেকটাই হয়। এবার বাড়িতে প্রবল অশান্তি হওয়াতে এবার অবনীবাবু ওখানেতে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করতেন, কিছু বন্ধু বান্ধবের সঙ্গে, যেটা ওনার বাবা খুব একটা পছন্দ করতেন না। তো উনাকে উনি বাড়ি থেকে তাড়িয়ে দেন একদিন, যে তুমি বাড়িতে থাকবে না। যদিও তার ওই মাসি বা সদমা তারই প্ররোচনায় আর কি বাড়ি থেকে তাড়িয়ে দেয়, যে এরকম নিচু জাতের ছেলেদের সঙ্গে, এরা ব্রাহ্মণ, ঠিক আছে, আর ওদিকে একটুখানি আছে এরকম, বা আমাদের গ্রামাঞ্চলে ওইগুলো ব্যাপারগুলো আছে যে একটু ওই মানে নিচু জাতের সঙ্গে মিশবো না, বা এখনো এই জিনিসগুলো কিছু কিছু জায়গায় বা কিছু কিছু তাদের বাড়িতে এগুলো আছে, হ্যাঁ, তাদের নাকুচু ভাব এখনো আছে এই আমাদের 2025 সালে দাঁড়িয়ে। আর এটা তো বলছি আমি সেই সময়কার ঘটনা, অবনীবাবুর ছোটবেলাকার ঘটনা, সেই সময় তো আরো বেশি গোঁড়ামিটা ছিল। ভদ্রলোকের বয়স কত হবে দেবজ্যোতি? এখন অবনীবাবুর এখন বয়স, হ্যাঁ মানে এখন বয়স তোমার সাথে এখন আমার সঙ্গে দেখা হয়েছে ধরো এই 2024 অক্টোবর নভেম্বরে। ওনার এখন বর্তমান বয়স, আমি ওনার বয়সটা জিজ্ঞাসা করিনি, কিন্তু ওনাকে দেখে বোঝা যায় যে 50-এর মধ্যে হবে বয়স। মানে তাও তাহলে আজ থেকে তুমি 30-35 বছর আগের কথা। একদম 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 আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা। আচ্ছা, তারপর কি হলো? এবার ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেওয়াতে উনি তখনই কাজ খুঁজতে শুরু করে। এবার ওনাকে কাজ বলতে উনি একটি কাজ পান, ছোটখাটো একটু কাজ পান, একটা দোকানে কাজ করার একটা কাজ পান। এবার উনি থাকবেন কোথায়, ওনার তো থাকার একটা জায়গা খুঁজতে হবে। উনি থাকার জায়গা কোথাও পাচ্ছিলেন না। প্রথমে দুটো একটা বন্ধুর বাড়িতে উনি থাকছিলেন, কিন্তু সেখানেও খুব একটা তাদের ভালো জায়গা, থাকার জায়গা আছে বা বেশি ঘর আছে এমন নয়, বন্ধুর একটা ঘরের মধ্যেই উনি থাকছিলেন। এবার পরের বাড়িতে থাকার কতদিন থাকা যেতে পারে, সেখানেও একটা অসুবিধার সৃষ্টি হচ্ছিল, বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। উনি তখন কোথাও একটা থাকবেন বলে এরকম খোঁজ করতে শুরু করেন। তখন হঠাৎই একদিন ওনার এক বন্ধু ওনাকে বলেন যে পাশের গ্রামে একটা ওই যে জমিদার বাড়ি আছে, সেটা অবনীবাবু জানতেন, ছোটবেলায় ওখানে ছিল, পাশের জমিদার বাড়ি আছে। জমিদার বাড়িতে ওদের বাড়ির বাদবাকি সমস্ত মেম্বার কিন্তু কেউ নেই। ওই বাড়িটা দেখাশোনা করে একটি বুড়ি, বয়স্ক ভদ্রমহিলা, অনেকটা বয়স ওনার, ঠাকুমা বলে সবাই। উনি একাই থাকেন এবং ওনার দেখাশোনা করবার জন্য কেউ নেই, উনি নিজেকে নিজে দেখাশোনা করেন। ওই জমিদার বাড়িটা পুরো পরিষ্কার করা বলো বা পুরোটা সামলানোর মতো কেউ নেই, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পুরনো জমিদার বাড়ি এবং অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা, সেখানে নারকেলের বাগান, সেখানে সুপারি বাগান, সেখানে পুকুর, বাঁশ বাগান, এরকম অনেক, পুরো চৌহদ্দি নিয়ে পুরো বাড়িটা, এবং মাঝখানে বাড়িটাও কিন্তু বেশ বড় বাড়ি। এবার ওখানেতে যখন বলে যে আচ্ছা তুই ঠাকুমার সঙ্গে, ওখানে তো ওরা নাকি ঘরটার ভাড়া দেয়, মাঝে মাঝে কেউ এদিকে বেড়াতে এসেলে তো ওখানে থাকে, তুই ওখানে থাকবে, ঠাকুমার সঙ্গে একবার কথা বলবো আমরা গিয়ে, চল তাহলে কথা বলি, ওখানে গিয়ে তুই থাকতে পারিস অল্প পয়সার মধ্যে, ঠাকুমাকে বলবো এরকম বাড়ি থেকে এরকম ব্যাপার হয়েছে, বলে চল তাহলে যাবো। বলে উনি বলেন ঠিক আছে, আজকে দোকান ছুটির পর 7:30-8টার পর আমি যাব, ওখানে সবাই মিলেই যাবো। বলে এরা 3-4জন বন্ধু একসঙ্গে ওখানে যায়। এবার তোমাকে আমি যদি বলি, মানে জমিদার বাড়িটার যে যাওয়ার রাস্তা, মেন রাস্তা থেকে জমিদার বাড়ির কিন্তু চৌহদ্দি শুরু হয়ে গেছে, মানে পুরোটা পাঁচিল কিন্তু শুরু হয়ে যায়। পাঁচিল দিয়ে বেশ কিছুটা বাগানের মধ্যে দিয়ে ওই জমিদার বাড়ির মধ্যে ঢুকতে হয়। প্রথমে সুপারি বাগান পড়বে, তারপরে নারকেল বাগান পড়বে, এরকম করে গিয়ে তারপর হচ্ছে জমিদার বাড়ির মূল যে ফটক, মানে যেটাকে বলে সদর দরজা আর কি, সেই সদর দরজার মূল দরজাটা পড়বে, যেটা দিয়ে জমিদার বাড়িতে উঠবে। আর এই দরজাটা ওঠার জন্য অনেকটা উঁচু সিঁড়ি, অনেকটা উঁচু সিঁড়ি দিয়ে উঠে, মোটামুটি ধরো না 5-7টা সিঁড়ি ধাপ এরকম উঁচু, তারপরে হচ্ছে দরজা। ওকে। তো সেখানে গিয়ে ঠাকুমা করে ডাকাডাকি শুরু করে। অন্ধকার তখন, ওই হ্যারিকেন জাতীয় ওই আলোগুলো নিয়ে ওনারা ওখানে গেছে। আর ওই বড় বড় তখনকার দিনে টর্চ ছিল, সেই বড় বড় টর্চ, সিলভারের মতো দেখতে হয়, খুব বড় আর খুব আলোর তেজ থাকতো। ওটা কি বলতে আমি ছোটবেলায় দেখেছি, পুরোনো সেই সময়কার টর্চ থাকতো, সেই টর্চ হাতে আছে, আর কি কারোর হাতে হ্যারিকেন বা এই ধরনের জিনিস আছে, হ্যাচাক জাতীয় জিনিস, হ্যাচাক বলতো, সেই মানে তোমার দিয়ে জ্বালতে হতো বিভিন্ন রকম, ওটা আমি দেখিনি কিন্তু দিয়ে জ্বালায়। কি বলছো? কেরোসিন দিয়ে জ্বালায়, একদম ওই টাইপের জিনিসটা হয় নাকি, অনেকক্ষণ ধরে আলো টালো জ্বলে এবং ভালো আলো হয়, এটা হ্যাচাক বলে। গরমও হয় খুব।
একদম। তো সেই জিনিস, ওই জাতীয় জিনিস নিয়ে ওরা ওই অন্ধকার কাটিয়ে যায়। যেহেতু বন জঙ্গল তো সাপ খোপ আছে, পরিষ্কার করা কেউ তো নেই, সাপ খোপের একটা ভয় আশঙ্কা থাকে। তো ওরা ওই রাস্তা দিয়ে খানিক ঠাকুমা ঠাকুমা করে ডাকতে শুরু করে। যাবতীয় বয়স্ক মানুষ হয়তো ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ ডাকার পর ওই সদর দরজা খোলার একটা আওয়াজ হয়। বেশ কিছুক্ষণ পর ঠাকুমা বেরিয়ে আসে। ঠাকুমাটি ওই লম্প, যেটাকে বলে লণ্ঠন লম্প জাতীয় জিনিস, উনি বেরিয়ে আসেন নিয়ে। এসে ওনাদেরকে দেখে বললেন, কি ব্যাপার তোমরা এখানে এখন তো রাত্রিবেলা এখানে কি করতে এসেছো? তখন বলে, ঠাকুমা একটু কথা আছে তোর সঙ্গে। বলছে, হ্যাঁ বলো। তখন এরা পুরো ঘটনাটা ওই ঠাকুমাকে খুলে বলে যে এই ব্যাপার হয়েছে, একে একটুখানি আশ্রয় দিতে হবে আপনাকে, তো আপনাকে যা হয় আপনি কিছু দেবে আপনাকে, মানে পয়সা আর কি, ভাড়া। ঠাকুমা বলে, ঠিক আছে থাকবে, আমি তো এখানে একাই থাকি, থাকলে থাকবে, ভালোই হবে আমার, থাকবে। আর ও বললো যে পয়সা করে কিছু দিতে হবে না। ঠাকুমা বলছে যে পয়সা করে কিছু দিতে হবে না, আমার এই নারকল বিক্রি করে সুপারি বিক্রি করে আমার চলে যায়, আর তুমি এখানে থাকবে, তুমি একটু থাকবে, থেকে এই বাড়িটা একটু পরিষ্কার টরিষ্কার গুলো একটু করে দেবে, তুমি এগুলো একটু থাকবে, নিজের মতো করে একটু পরিষ্কার করবে, আমার তাহলেই হবে। তো এটা তো শুনে অবনীবাবু খুব ভীষণভাবে খুশি হয়ে গেলেন যে যা অল্প পয়সা রোজগার, দোকানে একটা যা ছোটখাটো কাজ করে উনি কি করবেন। পড়াশোনা কমপ্লিট করেছেন, পড়াশোনা ওনার যথেষ্ট পড়াশোনা করেছেন উনি, চাকরি বাকরির খোঁজ করতে হবে এবং উনি দোকানে কাজ করবেন, করে চাকরি বাকরির জন্য পড়াশোনাও করবেন, চেষ্টাও করবেন, এইসব আর কি। তো এইবার উনি ওখানে বলেন, ঠিক আছে আমি কাল থেকেই তাহলে আসতে শুরু করবো। তো ওনার ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে, ওনার পড়াশোনার সমস্ত বই টই নিয়ে উনি পরদিন দোকান ছুটি রেখে উনি ওখানে যান। যেহেতু একটা নতুন জায়গায় উনি শিফট করবেন, ওখানে একটু ঘরগুলো তো পুরনো হয়ে আছে, অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, তো পরিষ্কার ঝরিষ্কার করতে হবে, সেই জন্য উনি দোকান থেকে ছুটি নেন সেই দিনটা। তো উনি ওখানে সকাল সকাল গিয়ে পৌঁছে যান, ব্যাগপত্র সব, বন্ধুরাও দু একজন গিয়ে হেল্প করার জন্য ওখানে যায়, দিয়ে ব্যাগপত্র দিয়ে বাদ বাকি সবাই চলে আসে। এবার ঠাকুমাকে জিজ্ঞাসা করে, ঠাকুমা আমি কোন ঘরে থাকবো, তোমার এই পাশের ঘরতে থাকবো না? ঠাকুমা বলে, না তুমি ভেতর দিকে থাকো, এখানে তো আমি আছি, ভেতরের ঘরগুলো তো ফাঁকা পড়ে থাকে, একটু ভেতরের দিকের ঘরে থাকো। এইটা শুনে অবনীবাবু কিছুটা হলেও একটুখানি চমকে গেছিলেন। উনি বলছে, আমি এই যখন আমাকে এটা বললেন ওই ঠাকুমা, তখন আমি কিছুটা হলেও কিন্তু একটু ভয় পেয়ে গেছিলাম যে আমি একা থাকবো এই ভেতরে, এত বড় বাড়ি। তখন ওরা হচ্ছে প্রথম পোর্শনটায় দিয়ে দরজা দিয়ে ভেতরে ঢোকার পরেই একটা উঠোন পড়ছে, এই উঠোন লাগোয়া ঘরগুলোতে হচ্ছে ওই ঠাকুমা থাকতেন। তারপরে হচ্ছে দ্বিতীয় অন্দরমহলের ভেতরে ঢুকলে ওটা কিন্তু পুরোপুরি একদম ভেতরে, এবং তার মধ্যে দিয়ে বাঁ পাশ দিয়ে একটা বড় সিঁড়ি উঠে গেছে, যেটা ওপর তলায় গেছে। আর এই সিঁড়ির পাশের ঘরটা, সিঁড়ির নিচের ঠিক পাশের ঘরটাই ওই অবনীবাবুর জন্য খুলে দেয় ঠাকুমা। ওকে। তো দরজাটা যখন খোলা হয় তো পুরো একদম ভেতরে ঝুল টুল এইসব, মানে মাকড়সা এইসব এতে ভর্তি, ধুলো টুলো এইসব হয়ে আছে। তো অবনীবাবু সারাদিন ধরে সেসব পরিষ্কার করেন। একটা খাট, পুরোনো খাট পাতা ছিল, সেই খাটের ওপরই ঠাকুমা বললেন, তুমি ওই আমার পাশের ঘর থেকে ওখানে ওই গদি রাখা আছে, তুমি সেগুলোকে নিয়ে এসে পরিষ্কার করে পেতে নাও। তো অবনীবাবু সেটা পেতে নিলেন, এসে পরিষ্কার টরিষ্কার করে দুপুরবেলা অবনীবাবু আর ঠাকুমা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে অবনীবাবু দুপুরের পর উনি শুয়ে পড়েছেন। আচ্ছা। উনি শুয়ে পড়েছেন। প্রথম দিন রাত্রি হয়েছে, উনি আর ওই দিন কোথাও বেরোনি। সারাদিন ওরকম একটা পরিশ্রম করার পর ওনার ভালো লাগেনি আবার বন্ধুদের সঙ্গে দেখা করবে, বা ওরা যে চায়ের দোকানের মাচাতে আড্ডা মারতো সেখানে যাবে, ওনার আর ভালো লাগেনি। উনি সন্ধ্যা থেকেই শুয়ে আছেন, নিজের ঘরে ওই বিছানার উপর শুয়ে আছেন। হঠাৎ করে অবনীবাবু বলছেন, মোটামুটি ধরো 7:30 8টা এরকম সময় কেউ যেন মনে হলো যে সিঁড়ি দিয়ে নামছে। কেউ সিঁড়ি দিয়ে, ভারী চেহারার কেউ যদি সিঁড়ি দিয়ে নামে একটা আওয়াজ হয়। আর পুরোনো দিনের ওদের ওই জমিদার বাড়ির সিঁড়ি, ওগুলোতে একটু বেশি আওয়াজ হয়, বাড়িটা তো পুরো ফাঁকা, একটু বেশি রিফ্লেক্ট করছে আওয়াজটা, ইকো হচ্ছে সাউন্ডটা। কেউ যেন নেমে আসছে ঠক 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 করে। তো উনি বিছানা থেকে উঠে ভালো করে বসে শোনার চেষ্টা করলেন যে কে নামছে। ঠাকুমা তো সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না, ওনার তো সেই সিঁড়ি দিয়ে অতটা ওঠার মতো পরিস্থিতি নেই। আর আওয়াজটা খুব জোরে নামার, মানে একটু জোরে নামার মতো আওয়াজটা হয়েছে, ব্যাস ওই একবারই, আর কোনো কিন্তু আওয়াজ হয়নি। উনি আবার চুপচাপ শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর এরকম 8টা 9টা এরকম বাজবে, আরো ঘন্টাখানেক পরে উনি এবার বেরিয়েছেন, দরজাটা খুলে ঠাকুমার কাছে যাবেন, রাত্রে খাবার খাবেন আর কি। তো উনি চারদিকে টর্চ মেরে দেখলেন যে কে নামলো, হয়তো কোনো চোর টোর ঢুকেছে কিনা বাড়ির মধ্যে, হতেই পারে পরিত্যক্ত হয়ে আছে, কেউ চোর টোর এসে থাকছে বা কোনো কিছুর জন্য ধান্দা এসেছে। উনি কিন্তু কাউকে দেখতে পাননি।
উনি আবারও লাইট জেলে চলে গেলেন ভেতরে। ইলেকট্রিসিটি লাইন আছে, কিন্তু এনারা বিল দিতে পারেন না বলে ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়েছে আর কি। সব লাইট টাইট সব লাগানো ছিল, সমস্ত কিছু লাগানো আছে, কিন্তু ইলেকট্রিসিটিটা নেই ওখানে, বিল দিতে পারেনি বলে কেটে দিয়েছে। তো ওরা ভেতরে, উনি ঠাকুমার কাছে যান, মানে ভেতর অন্দরমহল থেকে উনি ঠাকুমা যেখানে থাকেন সেখানে যান। ওখানে খাওয়া দাওয়া করে ঠাকুমাকে বলেন, ঠাকুমা এরকম সিঁড়িতে এরকম কেউ একজন নাবছিল। ঠাকুমা বলেন, কিছু হয়তো কোনো বেড়াল টেরাল বা কোনো কিছু হয়তো নাবছিল, কোনো মানে জন্তু জানোয়ার, যদি জঙ্গল বুঝতেই পারছো কিছু ঢুকে গেছে। ভাম জাতীয় একটা জিনিস হয় এখানে, যেটাকে বলে গন্ধককুল বা ভাম, এইসব জিনিস হয়, তাদের গায়ে কিন্তু খুব গন্ধ হয়। বলেছে ওই জিনিসই হয়তো ওরা খুব উপদ্রব করে এখানে, ওরাই হয়তো ওইভাবে নামছিল। আর ওদের চলন বলো বা ওদের আওয়াজ কিছুটা মানুষের মতো হয়। আচ্ছা। তো ওরা ভেবেছে হয়তো, মানে ঠাকুমা বলেন যে তুমি হয়তো ওদেরই মানে সাউন্ড শুনেছো, আওয়াজ শুনেছো। বললো আচ্ছা ঠিক আছে, বলে ওটা আর গুরুত্ব দেয়নি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। রাত্রি কেটে গেছে, আর কিছু রাত্রিবেলা বুঝতে পারেনি, টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালবেলা উঠে দোকান চলে গেছে যথারীতি। দোকানে চলে গেছে, দোকানে সারাদিন কাজ টাজ করেছে। দোকানে কাজ করার পর আবার সন্ধ্যেবেলা ফিরে এসেছে। ফিরে এসে বাড়িতে মানে ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার বন্ধুদের সঙ্গে আড্ডা মারবে বলে ওই বড় টর্চ হাতে করে নিয়ে অবনীবাবু বেরিয়ে পড়েছে যেখানে ওরা আড্ডা মারে, ওই চায়ের দোকানের সংলগ্ন মাচায়। তখন ওখানে বসে আড্ডা টাড্ডা মারে, মেয়ের এবার তাস খেলা যেটাকে বলে, তাস খেলছিল। তাস খেলে নিয়ে প্রায় তোমার 9টা 9টা, 9:30। আর ওদিককার একটু তো বেশি রাত্রি হলেই তো মানে সব বন্ধ হয়ে যায় বা রাস্তা শুনশান পুরোপুরি। তো অবনীবাবু রাস্তা টর্চ নিয়ে, বন্ধুরা কিছুটা দূর পর্যন্ত এসেছে, ওদের বাড়ি যে যার বাড়ি ঢুকে গেছে। আর অবনীবাবুর এই বাড়িটা তো একটু দূরে, অনেকটাই দূরে। উনি ওনার মতো করে যাচ্ছেন, বেশ কিছু সময় লাগে, অনেকটা দূরে, মিনিট 20 মিনিট তো লাগবেই হেঁটে। আমাকে অবনীবাবু বলছেন প্রায় মিনিট 20 লাগবেই হেঁটে যেতে। তো যেতে যেতে প্রায় 10টা, পৌনে 10টার কাছাকাছি হয়ে গেছে। উনি প্রথম রাস্তা থেকে ওনার যে মানে জমিদার বাড়ির যে মূল দরজাটা, সেই দরজার কিন্তু দরজার কোনো পাল্লা ছিল না, এমনি ফাঁকা, মানে জাস্ট পাঁচিল দিয়ে পুরোটা ঘেরা। ওই গেটটা দিয়ে ঢুকে গেছে ভেতরে। ভেতরে ঢুকে গিয়ে প্রথমে ওই সুপারি বাগান, নারকেলের বাগান, এগুলো যখন টপকে যাচ্ছেন, উনি টর্চটা তো মেরে যাচ্ছেন নিচের দিকে, উনি যেন ফিল করছেন যে মানে মানে উনি অনুভব করতে পারছেন যে টর্চের যে একটা আভা উপর দিকে পড়ে। ধরো তুই যে মাটির দিকে মেরে কেউ টর্চ মেরে যাচ্ছে, টর্চের যে একটা রিফ্লেক্ট হয় না, একটা ধোঁয়াটে গোছের একটা আভা যেটা উঠছে, সেই আভাতে মনে হচ্ছে যেন কেউ একটা সামনে, ওনার সামনে দিয়ে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, এবং সেটা মেয়ে। সেটা উনি অনুভব করতে পারছেন। ওকে ওকে ওকে। উনি সেখানে গেলেন, আস্তে আস্তে এগিয়ে গিয়ে যাচ্ছেন। গিয়ে সোজা গেলেই হচ্ছে মেন বাড়ির যে দরজাটা বললাম, ওই সিঁড়ি দিয়ে একটুখানি উঠে দরজা, ওই জায়গায় গিয়ে উনি তো সোজা উঠে যাবেন, কিন্তু ওই অবয়বটা আমার মনে হলো যেন ডান দিকে বেরিয়ে গিয়ে ওই বাঁশ বাগানের দিকে চলে গেল। আর ওই দিকে ওই পুকুর আছে, যেদিকে পুকুর সেদিকে বাঁশ বাগান, ওই ডান দিকে চলে গেল। উনি আবার ওই দিকে কিছুটা এগিয়ে গিয়ে দেখলেন যে কিছু নেই, কিছুই নেই। চারিদিকে আলো মারলেন, টর্চ মারলেন, আর ওই টর্চগুলোর খুব জোর, অনেক দূর পর্যন্ত যায়। চারিদিকে টর্চ মেরে দেখলেন কিচ্ছু নেই। তো উনি ভেতরে ঢুকে পড়লেন। উনি একটু ভয় পেলেন, আগের দিনের ওই আওয়াজ, আজকের এইরকম ওই দেখা, উনি কিন্তু ভীষণভাবে ভয় পেয়েছেন। এইবার যেটা হলো, এবার উনি খাওয়া দাওয়া করলেন, রাত্রি হয়ে গেছে, উনি আবার শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর হঠাৎ করে উনি ঘুম ভেঙে যায়, মানে ঘুমিয়ে পড়েছে, মাঝরাত্রে ঘুম ভেঙে যায়। উনি শুনতে পাচ্ছেন কেউ নুপুর পরে, নুপুরের আওয়াজ হচ্ছে, দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে উঠছে, দৌড়ে দৌড়ে। আর সিঁড়ির পাশেই হচ্ছে ওই ঘরেতে কিন্তু অবনীবাবু থাকছিলেন। দৌড়ে কেউ সিঁড়ি দিয়ে নামছে, এটা শুনে তো অবনীবাবুর ঘুম তো উড়ে গেছেই, এবং রীতিমতো ওনার ভয়ে চোখ ঠিক যাওয়ার মতো অবস্থা। উনি চুপ করে খাটের উপর চুপ করে বসে আছেন, ওই আওয়াজ শুনছেন। এইটা আমাকে অবনীবাবু বলছেন কম করে 1 ঘন্টা হয়েছে। আচ্ছা। কম করে 1 ঘন্টা, মাঝরাতে। উনি তারপরে আর ঘুমোতে পারেননি, সারা রাত উনি ওইভাবে ভয়ে ভয়ে কাটিয়েছেন, যে আবার বোধহয় আওয়াজ আসছে, একবার শুনছেন, আবার শুনছেন যে আওয়াজ হচ্ছে কিনা। আর যদিও আর আওয়াজ হয়নি, কিন্তু ওনার মধ্যে তো একটা ওই ভয়ের একটা প্যানিক তৈরি হয়ে গিয়েছিল, যে আবার যদি শুনতে পাই, আবার যদি শুনতে পাই, বা আমার ঘর। যাই হোক, একটা মানুষ যতই সাহস হোক বা যতই নিরুপায় হোক, উনি তো ওখানে নিরুপায় হয়েছিলেন, নিজের বাড়ি থেকে উনি বিতাড়িত, কিন্তু অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, উনি ভয় পেলে ওখানেই থাকতে হবে। খুব বড় জোর করতে পারি কি, ঠাকুমাকে বলতে পারি, ঠাকুমা যে আমি এরকম ভয় পাচ্ছি, আপনার পাশের ঘরটাতে আমি থাকবো।
এর বেশি আর কিছু উনি করতে পারবেন না, কারণ হচ্ছে ওনার কোনো জায়গা নেই আর যাওয়ার। তো উনি এসব উল্টো পাল্টা চিন্তা করছেন যে আমার জীবনে মানে খুব দুঃখ, আমি কোথায় যাব না যাব এরকম হলো আমার সঙ্গেই। আমি দিনের বেলা সারাদিন কাজ করতে হয় পরের কাছে, সেখানে যদি আমি ভালো করে কাজ না করতে পারি, এনার্জি না পাই, সেখানে আমাকে মুখ খেতে হবে দোকানে কাজ না করতে পারলে। এইসব হচ্ছে, আমি এত পড়াশোনা করলাম, চাকরিও পাচ্ছি না। এই সমস্ত কিছু উনি মাথায় চিন্তা করতে করতে সকাল হয়ে যায়। সকালের পর উনি কাজে চলে যান। কাজে গিয়ে ওখানে দোকানেতে ওখানকার একজন তোমার ওই জেলে আর কি যাকে বলে, মাছ ধরে, তার সঙ্গে ওই দোকানেও আসতো, মানে ভদ্রলোক আসতেন, দোকানের মুদি দোকান, তো ওখানে বসে গল্প টল্প করতো মাঝে মধ্যে, বা নানা রকমের ভৌতিক গল্প বা এই ভূত প্রেতের গল্প, এই সমস্ত কিছু বলতেন ওই যে জেলে ভদ্রলোক। আর উনি টুকটাক ওই মানে ঝাড়ফুঁক করা, তেল পোড়া, জল পোড়া দেওয়া এইসব কাজ করতেন। ওঝা যেটাকে বলছিলেন। হ্যাঁ, ও ছাড়া টুকটাক, মানে উনি প্রফেশনালি নয়, মানে টুকটাক একটু কারোর কাছ থেকে শিখেছিলেন, শিখে ওইসব করতেন। আর গল্প দাদু টাইপের কিছু একটা ওর ক্যারেক্টার ছিল আর কি ওই জেলেটা। এর বেশি গল্প বলতে ভালোবাসতেন, একটু গাঁজাখড়ি বকতেন, এরকম করতেন। তো ওই বসে ওই জন্য ওখানে ওনাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তখন ওই অবনীবাবু ওনাকে বলেন যে এরকম জ্যাঠামশাই, তো এরকম ঘটনা আমার সঙ্গে ওই বাড়িতে হচ্ছে, তা কি করব? বলছে দূর, ওসব কিছু নয়, তোর মনের ভুল, তুই একা থাকিস, তোর ওইসব মনের ভুল। তবে তোকে আমি একটা জিনিস দেবো, তুই সেটা সঙ্গে কিনে রাখবি, কালকে আমি তোকে সেই জিনিসটা দেবো, আজকে আমি তৈরি করে রাখবো। বলে ঠিক আছে, তুমি আমাকে দিও। বলে এবার অবনীবাবু পরের দিন চলে এসেছে, একটা মনে সাহস পেয়েছে যে ওই জ্যাঠামশাই দেবেন কিছু হয়তো জেলে। উনি চলে এসেছেন, সেই দিন উনি চুপচাপ করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। এবার উনি তো ভয় পাচ্ছেন যে আবার যদি আওয়াজ হয়, উনি যা চোখ বন্ধ করতে পারছেন না, যে আবার যদি কিছু এরকম আওয়াজ হয় আগের দিনের মতো একটা, তুমি ভাবো কেউ সিঁড়ি দিয়ে নুপুরের আওয়াজ করে কেউ নেমে আসছে, সেটা তো মনের ভুল হতে পারে না। সেটা উনি বসে 1 ঘন্টা ধরে শুনেছেন, সেই ভয়টা তো ওনার মধ্যে কাজ করছে, মানুষ তো। এবার উনি এবার ভয় পাচ্ছেন যদি আমাকে বাথরুম যেতে হয়, আর বাথরুম যেতে গেলে ওই সিঁড়ির সামনে দিয়ে গিয়ে কিন্তু ওই বাইরে বেরিয়ে বাথরুমের দিকে যেতে হবে। আর বাথরুম গুলো পরিত্যক্ত, অন্ধকার ওদিকে একদম পুরোপুরি, কেন কেউ ব্যবহার করে না। একটা মানুষ, একটা বয়স্ক মানুষ ওই বাড়িতে থাকে শুধু, আর কেউ থাকে না। এবার উনি সেই ভয়ে 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 থাকতে থাকতে ওনার কিন্তু চোখ লেগে গেছে, পুরোপুরি চোখ লেগে গেছে। এইবার উনি ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ ওনার আবারও ঘুম ভেঙে যায়। এবার কিন্তু নুপুরের আওয়াজ নয়, এবার ওনার মনে হচ্ছে যে ওই বাড়ির ওনার যে সামনের ওই ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গা দিয়ে কেউ হাঁটা চলা করছে। নুপুরের আওয়াজ নয়, কিন্তু ভারী শব্দের আওয়াজ, যেটা প্রথম দিনে উনি সিঁড়ি দিয়ে নামার সময় মানে নাবার আওয়াজটা পেয়েছিলেন। যেটা একটা ভারী কেউ নামলে যেমন আওয়াজ হয়, সেরকম যে আওয়াজটা পেয়েছিলেন, ঠিক সেই টাইপের কেউ হাঁটছে যেন মনে হচ্ছে ওই জায়গাটা। এরকম অদ্ভুত রকমের নানা রকমের উনি শব্দ পেতে শুরু করেন। আবারও ভয় পান, যদিও সেই আওয়াজটা বেশিক্ষণের ছিল না, আওয়াজটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপরে অল্প সময়ের জন্য হয়েই বন্ধ হয়ে যায়। উনি আবার ঘুমিয়ে পড়েন। পরদিন উনি খালি অপেক্ষা করছেন যে কবে ওই জ্যাঠামশাই আসবেন, কখন ওনার থেকে কি দেবেন, আমি ঠিকঠাক অন্তত থাকতে পারবো, রাত্রিটা একটু ঘুমোতে পারবো নির্ভয় আর কি। তো ওই জ্যাঠামশাই ঠিক সময় কিন্তু চলে এসেছে দোকানেতে। এসে ওনাকে একটি কালো কাপড়ের মোড়া কোন একটা কিছু ভারী কোন একটু জিনিস, মানে বোঝা যাচ্ছে লোহা জাতীয় কিছু আছে তার মধ্যে, লোহা বা সীসা এই টাইপের কিছু একটা। উনি খোলা দেখা তো সাহস নেই। ওই জ্যাঠামশাই বলেন যে যিনি জেলে ভদ্রলোক ওঝার, উনি বলেন যে এটা খুলবে না, কিন্তু এটা সবসময় তোমার কাছে রেখে দেবে। সবসময় যখনই ভয় পাবে হয় বিছানার তলায় রেখে দেবে, আর যদি কিছু বাইরে যেতে হয় রাত্রিবেলা, এটাকে তোমার সঙ্গে করে নিয়ে বেরোবে। বললো ঠিক আছে, এটা আমার খুব উপকার হলো। বলে প্রণাম করে বললো আপনি ওকে কিছু পয়সা দিতে যাবে। বলে পয়সা দিবেন, আমি সব জিনিসের জন্য পয়সা নিই না। বলে ওই জ্যাঠামশাই চলে গেছে। উনি খুব, অবনীবাবু ভীষণ খুশি, বলছে আমার ওই দিন আমি খুব সাহস পেয়ে গেছি একটা, যে আমার সঙ্গে আর কিছু হবে না। আবার উনি দোকান থেকে ফিরে এসেছেন, ফিরে এসে খাওয়া দাওয়া করে ঠাকুমাকে আর কিছু বলেননি, এই সমস্ত যে ঘটনা ঘটছে আর ঠাকুমাকে কিছু বলেননি। তো খাওয়া দাওয়া করে উনি ওনার ঘরে শুয়ে পড়েছেন। হঠাৎ করে আবার ওই মানে ভারী শব্দের আওয়াজ, চলার আওয়াজ পায়। এইবার অবনীবাবু বলছে এর আজকে হেস্তনেস্ত করেই ছাড়বো, আমার কাছে তো জিনিস আছে, আমার কিছু করতে পারবে না। বলে অবনীবাবু বলছেন আমার কাছে না হঠাৎ করে একটা যেন কিরকম সাহস এসে গিয়েছিল, আমি দরজা খুলে বাইরে বেরিয়ে পড়েছি। এবার যখনই দরজা খোলার আওয়াজটা, আমি দরজাটা খুলছি, তখন ওই যে আওয়াজটা আস্তে 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 বাথরুমের দিকে সোজা চলে যেতে থাকে, এবং বাথরুমের পাশ দিয়ে একটি ছোট দরজা, মানে দরজা আছে যেটা বেরিয়ে ওই বাঁশবাগান ওই পুকুরের দিকে চলে যাচ্ছে।
বলছে আমি টর্চ হাতে করি, সেই দিকে ওই আওয়াজটা পিছু করতে করতে আমি ওই জায়গায় গিয়ে দেখি বাথরুমের কাছে গিয়ে আওয়াজটা থেমে গেল। অর্থাৎ মনে হলো যে ওই দরজা দিয়ে হয়তো ওই মানে বাঁশবাগানের দিকে কেউ বেরিয়ে গেল, মানে জাস্ট এই ফিলটাই হবে যে কেউ আমার আগে ছুটতে ছুটতে ওই দরজা দিয়ে কেউ বেরিয়ে গেল। বলছে আমি দরজায় টর্চটা মারলাম, মেরে দেখলাম দরজা বন্ধ। বলছে সেটাও আমি খুললাম দরজাটা খুলে এবার আমি বাইরের দিকে আলোটা মারছি, মানে ওই বাঁশবাগান ঝোপঝাড়ের অঙ্গলে পুকুরের দিকে। বলছে আমাকে ওই ভদ্রলোক বলছেন, অবনীবাবু বলছেন, বলছে দেবজ্যোতি তুমি কল্পনা করতে পারবে না পুকুরে এত বড় বড় মাছ লাফাচ্ছে, তুমি চিন্তা করতে পারবে না। বলছে আমি প্রথমটা অবাক হয়ে যাই যে এত বড় বড় মাছ কিভাবে লাফাতে পারে, এই পুকুরে এত বড় মাছ আছে। যে হতে পারে অনেকদিন জাল টাল দেয়নি, কিন্তু ঠাকুমা তো বললো যে সুপুরি বিক্রি করে, নারকল বিক্রি করে ওনার চলে, তাহলে নিশ্চয়ই মাছও তো বিক্রি করায়, তাহলে এত বড় বড় মাছ পুকুরে লাফাচ্ছে, তাহলে ধরতে হবে। ওর মাথায় তখন ভূত ভুলে গেছেন উনি। আর অবনীবাবু বলছেন আমার না খুব ছোটবেলা থেকে মাছ ধরার খুব শখ ছিল, বন্ধুদের সঙ্গে মাছ ধরতে চলে যেতাম, সেই কারণে বাবা আরো ওগুলোতে রেগে যেত। মাছের যখনই আওয়াজটা পেয়েছেন, এরকম কিছু মানুষ আছে যাদের মাছ ধরার ভীষণ নেশা, মাছ ধরতে অনেকে পছন্দ করে। তো যখন মাছের আওয়াজটা পেয়েছেন ওনার তখন মাইন্ডে এসে গেছে যে আমাকে এই মাছগুলো ধরতে হবে। উনি দরজা বন্ধ করে দিয়ে উনি আবার ফিরে এসে শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর এবার পরদিন দোকানে আবার গেছে। দোকানে যাওয়ার পর ওখানে ওই যে জ্যাঠামশাই, ওই যে ওঝা, উনি আসেন, এসে বলেন কি ব্যাপার, কালকে যে তোমাকে দিলাম কি হয়েছে বলো। বলছে আপনি দিয়েছিলেন, আমার প্রচুর সাহস হয়েছে, আমি রাত্রিবেলা আমার সাহসটা বেড়েছে আর কিছু না হোক, কিন্তু আমি আওয়াজটা শুনেছি, এরকম একটা আওয়াজ হচ্ছিল, তো আমি সেই পেছু পেছু গিয়ে দেখলাম ওই পুকুরে প্রচুর মাছ আসছে। জ্যাঠামশাই বলছে তাই নাকি, ওখানে মাছ আছে? ওই স্যার চুপ কর, তুমি চুপচাপ থাকো, তাহলে যাবো ধরতে। আর উনি তো জেলে মাছ ধরেন, ওনার তো পেশাই ওটা। বলছি ঠিক আছে আজকে রাত্রে তাহলে তোমার বন্ধু বান্ধবদের ডেকে নাও, তাহলে মাছ ধরতে যাবো ওখানে। বলে উনি ওখান থেকে চলে যান, ওই জেলে ভদ্রলোক। এবার ও ওখান থেকে দোকান ছুটি করার পর বাড়ি ফিরে এসে, অর্থাৎ ওই জমিদার বাড়িতে ফিরে এসে একটু রেস্ট নিয়ে চাটা খেয়ে উনি আবার বন্ধুদের কাছে সন্ধ্যাবেলায় আড্ডার ঘরে গিয়ে বলছেন যে আজকে এরকম মাছ ধরা হবে, জানিস ওখানে পুকুরেতে কত বড় বড় মাছ আছে, জানিস প্রচুর মাছ আছে, আজকে আমরা মাছ ধরবো। মাছ ধরে পরদিন আমার ছুটি আছে, দোকান বন্ধ, ছুটি আছে, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। সবাই রাজি হয়ে যায়, ঠিক আছে চলো সবাই মিলে মাছ ধরবো। তো ওরা প্রত্যেকেই বন্ধুরা মাছ ধরতে যেত আগে, তো এরকম প্ল্যান অনেকবারই হয়েছে, রাত্রেও গেছে, অন্য সময় গেছে, এরকম অনেকবার হয়েছে। তখন প্ল্যান হয় যে সবাই খাওয়া দাওয়া করে চলে আসিস, আর পিছন দিক দিয়ে আসবি, সবাইকে বলে দিয়েছে ওই জমিদার বাড়ির পিছন দিক দিয়ে, মানে পুকুরের দিকের, আর মানে পুকুরটাও কিন্তু তোমাকে বলছি পুকুরটাও কিন্তু ওই জমিদার বাড়ির পাঁচিলের ভেতরে, এবং পুকুরটা বেশ বড়, আর পুকুরটাও শেষ হচ্ছে আর পাঁচিলও সেখান থেকে শুরু হচ্ছে, বাইরেটা মাঠ। বলেছে ওরা পিছন দিক দিয়ে আসবি, পুকুরের পাশ দিয়ে আরেকটি বাইরে মানে ঢোকার দরজা আছে যেটা খোলা, ওটার কোনো পাল্লা নেই। বাইরের পাঁচিলের যে দরজাগুলো ওগুলো একটাও মানে দরজা নেই, অনায়াসে কেউ ওই নারকেল বাগান, সুপারি বাগান বা পুকুরের কাছে চলে আসতে পারে। তো ওরা ওই ভেতর দিয়ে 4-5 বন্ধু ওরা ভেতরে ঢুকে এসে ওই টর্চ মারছে ভেতরে। এবার সেটা তো ওই অবনীবাবু তো বসেই ছিলেন যে ওরা আসবে, এবার টর্চের আলোটা উনি বাইরে থেকে বুঝতে পারছেন যে কেউ টর্চ মারছে। তো উনি বাইরে বেরিয়ে যান, আর উনি ওই বাথরুমের ওইখান দিয়েই যান, কারণ এই দিক দিয়ে গেলে তো তোমার বাইরের দিকে যদি বেরোয় মেন প্রথমের দিকে, সেখানে তো ঠাকুমা আছে, ঠাকুমা যদি শুনতে পেয়ে যায়, তাই উনি বাথরুমের দিক দিয়ে ওদেরকে ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে এসছে আস্তে আস্তে। বলছে কেউ কোনো কথা বলবি না, চুপ করে থাক। আস্তে আস্তে পাটি পেটিবে সবাই এসে ঘরে অপেক্ষা করছে যে কখন ওই তোমার জেলে, অর্থাৎ ওই যিনি মানে কি বলবো ওটাকে, ওই ওঝা যিনি, উনি কখন আসবেন, ওই জ্যাঠামশাই উনি কখন আসবেন এটা অপেক্ষা করছে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, আসেন। রাত তো বাড়ছে অনেক, যে কখন আসবে, তো মাছ ধরতে যেতে হবে, মাছ ধরতে যাবো, কখন এখন আসছে না। বেশ কিছুক্ষণ হওয়ার পর ও মানে বাইরে ওই আমার পাতার খসখসনি আওয়াজ শুনতে পায়। তখন এদের মধ্যে ওই বন্ধু বলে ভয় বোধহয় জ্যাঠামশাই এসে গেছে, চল যাই। বলে ওরা বললো, অবনীবাবু বললো আমিই যাচ্ছি, ওনাকে নিয়ে আসছি, তোরা বস। তখন এদের মধ্যে একজন বলছে না আমিও যাচ্ছি সঙ্গে, তুই একা যাবি কেন, বলে দুজনে গেল, গিয়ে দেখছি সত্যি সত্যি তোমার ওই জ্যাঠামশাই এসেছেন। এবার জ্যাঠামশাই ভেতরের দিকে ওনাকে নিয়ে এসেছেন, বলছে চলো দেরি করে লাভ নেই। জ্যাঠামশাই সঙ্গে করে ওই জাল টাল নিয়ে এসেছেন অনেকটা সঙ্গে করে। এবার জ্যাঠামশাইয়ের সঙ্গে জ্যাঠামশাইয়ের আর একটা ভাইপোকে এনেছেন, মানে একটা বড় জাল, তো একটা অত বড় পুকুরে জাল ফেলবে, সেটা মানে জাল টানবে আর কি, ফেলায় মাথা ঘুরিয়ে একটা জাল হয় সেটা নয়, কিন্তু জাল টানা জাল নিয়ে এসেছে, যেটা ওই সবাই মিলে ধরে একদিক থেকে পুকুরের একদিক থেকে আরেক প্রান্তে যাবে, সেই মাছগুলো জালে পড়বে আর কি, এই জাল। বুঝতে পারছি। এবার সেখানে এবার বললো যে আর ভেতরে ঢুকবো না, চলে আমরা তো পুকুরে চলে যাই। তাও তখন ঘড়িতে হবে মোটামুটি 1টা-1:30 হবে এরকম সময়। ওরা সবাই মিলে গিয়ে পুকুরে নেমে পড়েছে, এবার পুকুরে যখন নামছে, মানে প্রথমে ওই
যে জ্যাঠামশাই উনি প্রথম জালটা ধরে পুকুরের ওদিকে যাচ্ছেন, একে 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 এরাও জাল ধরে আছে। আর এরা একটি বন্ধু সে ওই টর্চ নিয়ে পুকুরের পাড়ে দাঁড়িয়ে ওদেরকে আলো দেখাচ্ছে আর কি। মানে তো অন্ধকার, ওখানে পুরো অন্ধকার, ও আলো দেখাচ্ছে, পুকুরে ফেলছে, পুকুরের জলেতে আলোটা মানে বিচ্ছুরিত হয়ে একটু অনেকটা আলো সৃষ্টি হচ্ছে, যেটা ওরা মোটামুটি আবজা হলেও দেখতে পাচ্ছে। তো এইবার ওরা পুরোপুরি জালটা যখন মাছ পুকুরে নিয়ে এসছে, এই দিকের মানে বাঁ দিক দিয়ে যিনি প্রথম ধরেছিলেন উনি হচ্ছেন ওই জ্যাঠামশাই, ওদিক থেকে টেনে নিয়ে যাচ্ছেন ওই জেলে। ডান দিকে ধরেছেন কিন্তু প্রথমে অবনীবাবু। তার কিছুটা মানে পিছনের দিকে রয়েছে হচ্ছে তোমার ওই ছেলেটি, মানে ওর একটি বন্ধু। তারপর আরেকটি ছেলে মাঝখানে ওই জালটা কোথাও আটকাচ্ছে কিনা, মাঝখানের কাছাকাছি উনি ওই জাল কোথাও আটকে যাচ্ছে কিনা ওই গাছের ডালে টালে এগুলো ছাড়াতে ছাড়াতে উনি যাচ্ছেন সবাই, প্রত্যেকে জাল টানতে টানতে। এবার অবনীবাবু বলছেন যে আমি জালটা টানছি একদিক দিয়ে, পুকুরটা না এ মাথা থেকে ও মাথা, টর্চের আলোতে কি এ মাথা তো মাথা দেখা যায় না তো, অর্থাৎ ওইদিকে যে আরো উল্টো প্রান্তে, জালের উল্টো প্রান্তে যে ওই জ্যাঠামশাই আছেন, মানে ওই যে যিনি জেলে, ওনাকে অবনীবাবু দেখতে পাচ্ছেন না, আর অবনীবাবুকে উনি দেখতে পাচ্ছেন না, অন্ধকারে যে যার মতো করে দুদিক থেকে জিনিসটা টেনে নিয়ে যাচ্ছে জালটা। অবনীবাবু বলছেন যে আমি একদম পরিষ্কার বুঝতে পারছি আমার আগে আগে যেন কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, মানে হেঁটে হেঁটে মানে কি জলের উপর দিয়ে যাচ্ছে, জলের আওয়াজ হচ্ছে, এবং যেন মনে হচ্ছে আমার জালে মাছ পড়ছে না, ওই আগে থেকে কেউ জাল মাছ কেউ তুলে নিচ্ছে, হচ্ছে আমি প্রথম বুঝতে পারি। বলে আমার পেছনে বললো ওই টর্চটা দিয়ে আমার সামনে মারতো, চেঁচিয়ে বলেছে, ও যে পারে ছিল সামনে মারছে, কিছু নেই। এরকম করে করে পুকুরটা একবার টানা হয়ে গেছে, দিয়ে এক প্রান্তে উঠে পড়েছে। উঠে তুমি অবিশ্বাস্যভাবে তুমি মানে ভাবতে পারবে না, অবনীবাবু বলছে আমি আগের দিন পুকুরে অত মাছ লাফাচ্ছে দেখলাম, যখন আমরা পুকুরে নেমেছি তখনও বুঝতে পারছি যে মাছ আছে, আমাদের পায়ে ঠেকছে, গায়ে ঠেকছে। আমরা যখন জালটা পুরো মাথা থেকে মাথা টেনে নিয়ে যখন উল্টো প্রান্তে উঠলাম, আমাদের জালে কয়েকটা ওই ছোট ছোট মাছ ছাড়া কোনো মাছ পড়েনি। কি বলছো? ছোট ওই পুঁটি মাছ, ওই খলসে মাছ, এইসব মাছ ছাড়া, মানে জিওল মাছ ছাড়া কোনো মাছ পড়েনি, বড় মাছ। এবার অবনীবাবু চমকে যায়, বলে ওই জ্যাঠামশাই কি হলো, মাছ পড়লো না? জ্যাঠামশাই বলে, হ্যাঁ তুই বললি যেরকম বড় বড় মাছ আছে, কয় বড় মাছ, ঠিক আছে আর একবার ঘুরিয়ে আর একবার টানবো দিক থেকে, যেদিকে শেষ করেছি সেই দিক থেকে আবার ব্যাকে আসবে জালটা টেনে। এবার জালটা ওদিক থেকে টেনে যখন নিয়ে আসছে, যখন মাঝ রাস্তায় মানে মাঝ বরাবর, আবার ওই মাঝ বরাবর, তখন অবনীবাবু বলছেন যে আমাকে কেউ ধাক্কা মেরে আমাকে কেউ এগিয়ে চলে গেল। আমি জালটা নিয়ে রীতিমতো হুমড়ি খেয়ে মানে ওই জলের মধ্যে গুঁজে গেলাম একবার, হুমড়ি খেয়ে। আর উনি ভয়ে চিৎকার করে উঠেছে, কে ধাক্কা মারলি আমাকে, এরকম করে পড়ে যাবো, আমি জলে ঢুকে যাবো, এরকম করে উনি চেঁচিয়ে উঠেছেন ভয়ে আচমকা। বলছে আমাকে কেউ ধাক্কা মেরে যেন কেউ সামনের দিকে কেউ বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে এবার কিছু মানে জাস্ট ওই বেরিয়েও যাওয়া, আর যে ছেলেটি পাড়ে ওই মানে আলোটা মারছিল, এবার সে মানে ধরো ডান দিক দিয়ে যাচ্ছিল, ডান দিক দিয়ে আলো মারতে মারতে যাচ্ছিল, ও এবার ঘুরে ওই দিক দিয়ে যখন ব্যাকে আসছে, ও বাঁ দিক দিয়ে ঘুরে আসছে, উল্টো দিক দিয়ে রাস্তাটা, সেই রাস্তাটা একটু জঙ্গল, আর ওখানে একটা সজনা গাছ আছে ভীষণ ভাবে বড়, ডাঁটা হয় যেটা, খুব বড় সজনা ডাঁটা, ওই ডাঁটা গাছ আছে, ওই ডাঁটা গাছটা ক্রস করে ও এবার ওই ছেলেটি টর্চ মারতে মারতে যাবে। ও ওখানে গিয়ে ওই ছেলেটা আবার চিৎকার করে উঠেছে ভয়, বলছে এটা কে বলে টর্চ বেড়ে ওপরে গাছের ওপরের দিকে মেরেছে। টর্চের ওপরের দিকে কিছু নেই, গাছ ফাঁকা, বলে না ও এটাকে টর্চটা মানে মারাও যা, আর ওই ছেলেটা পিছন দিকে একদম কাছার খেয়ে পড়ে গিয়ে পুরো অজ্ঞান। এরা জালটাকে তাড়াতাড়ি করে যা হোক করে তুলে নিয়ে এসে এরা উঠে এসে ওই ছেলেটা, আর টর্চও তো ওর কাছে, এটা তো পুরো অন্ধকার, যা হোক করে আচার পাচার খেয়ে মানে ওই বন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে ওই ছেলেটার কাছে গিয়ে ওকে ওখান থেকে চ্যাংদোলা করে তুলে মুখে জল টল দিয়ে ওকে কিছুক্ষণ পর ওর জ্ঞানটা নাচতে, ওকে বলে তোর কি হলো, এরকম তুই করছিলিস কেন? বলছে সজনা গাছের ওপরে কে একজন পা ঝুলিয়ে বসেছিল, ওর পাটা আমার গায়ে ঠেকেছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমি বলছি ঘটনাটা, মানে আমাকে যখন বলছে ওই অবনীবাবু বলছে, আমি তো রীতিমতো আমার গায়ে মানে লোম পর্যন্ত খাড়া হয়ে গেছে শুনে। ও টর্চ মারতে মারতে পুকুরের দিকে যাচ্ছে, বলছে এমন ভাবে পা ঝুলিয়ে বসে আছে যে পাটা ওর গায়ে কাঁধে ঠেকে গেছে, ঠেকতেই ও সঙ্গে সঙ্গে টর্চটা মেরেছে, কিছু একটা নিশ্চয়ই দেখেছিল যেটার কারণে উনি অজ্ঞান হয়ে গেছে কি ছেলেটা। তখন সঙ্গে সঙ্গে ওই যিনি জ্যাঠামশাই ছিলেন ওঝা, উনি কি করলেন, ওনার মাথায় কিছু একটা মন্ত্র জপ করে দিয়ে 3-4 ফু দেন। আচ্ছা, ফু দেওয়ার পর বলছে ভদ্রলোক মানে ওই ছেলেটির বন্ধুটা কিছুটা হলেও একটু সুস্থ মতো হয়ে যায়, একটু সুস্থ বোধ করে। তখন বলে যে আর কিছু এখানে এরকম করে লাভ নেই, চল এখান থেকে চলে যাই,
পুকুরে লাভ নেই। ওর জালটাকে ওরা পুরো গুটিয়ে টুটিয়ে নিয়ে এসে চলে এসে বলছে তোরা সবাই কিন্তু আমার সঙ্গে কালকে গিয়ে দেখা করবি, তোদের তো কালকে এর তো দোকান বন্ধ আছে, তোরা কালকে আমার সঙ্গে যাবি আমার বাড়িতে। বলে তো ভয়ে ভয়ে এসছে যে এরকম ব্যাপার হচ্ছে, অবনীবাবু তো ভয় পাচ্ছে, একা গিয়ে শুতে হবে আবার। তখন অবনীবাবু বলছে জ্যাঠামশাই আমার কিছু হবে না তো, আমি তো একা থাকবো এখানে। বলছে তোর কিচ্ছু হবে না, তোকে তো এই জিনিসটা দেওয়া আছে, তোর কিচ্ছু করতে পারবে না এখানে, এদের ব্যবস্থা আমি করবো। জ্যাঠামশাই বলছে এদের ব্যবস্থা আমি করে দেবো। বলছে ঠিক আছে, জ্যাঠামশাই যখন বলেছে আমি কোনো অসুবিধা নেই। এইবার ওরা অবনীবাবু গিয়ে শুয়ে পড়ে, ওরাও জাল টাল নিয়ে দুজনে বাড়ি চলে যায়, ভাইপো আর এরাও বন্ধু বান্ধব গুলোর বাড়ি চলে যায়। মাছ পায়নি, মন খারাপ, প্লাস এরকম একটা ঘটনা করলো, ভয়ঙ্কর ব্যাপার। অবনীবাবু কিন্তু আর গিয়ে শুয়ে ঘুমোতে পারেনি। যাই হোক এরকম এক ঘটনা করছে, ঘুম আসা খুব মুশকিল, আবার একা আছে ওই জায়গায়। পরদিন সকালবেলা ওরা সবাই গিয়ে ওই জ্যাঠামশাইয়ের বাড়িতে যায়। জ্যাঠামশাইয়ের বাড়িতে যাওয়ার পর জ্যাঠামশাই দেখছেন বসে আছেন ওই মানে দাওয়া টাইপের আছে, যেটাকে বলে কি বলে ওটাকে, মোড়া টাইপের উঠোনে যেটাকে বসে সবাই, কিছুটা খাটের মতো আর কি। ওটা এক্সাক্ট কি বলে আমি ওই টার্মটা ভুলে যাচ্ছি। খাটিয়া, ইয়েস খাটিয়া টাইপের এতে ওই জ্যাঠামশাই বসে আছেন। ওরাও গিয়ে সব বসলো, বসা টসার পর এবার বলছে যে জ্যাঠামশাইকে বলছে, জ্যাঠামশাই এবার আপনি বলুন যে তুমি কি হয়েছিল। বলছে কিছু তো একটা ব্যাপার আছে, মেচো ভূত বা এরকম কিছু ব্যাপার আছে, ওদের ব্যবস্থা আমি আজকে রাত্রিরে যাবো, ওদের বাড়ি করবো। তখন বন্ধুগুলো বলছে আপনি কি করবেন? বলছে আমি যাবো, ঠিক সময় ওখানে যাব, আমি যেটা যাওয়ার করার আমি সেটা করব। তখন এরা মানে অবনীবাবু কিছুটা ভয় পায় যে ঠাকুমা আবার যদি এই বিষয়টা জানতে পারে যে আবার এরা আসতে শুরু করেছে, আবার কালকেও আসবে বলছে, তাহলে তো আমার মানে আমি ছাদ হারাবো। তখন অবনীবাবু ওই একে বলেন যে আচ্ছা জ্যাঠামশাই আমি তো ওখানে এরকম লুকিয়ে আছি, মানে আপনারা গেছেন, আমি তো মানে লুকোনো আজকে জিনিসটা, আমি তো ওখানে ওদের বাড়িতে আছি, যদি ঠাকুমা জানতে পারে এইসব বিষয়, যদি আমাকে তাড়িয়ে দেয় তখন আমার কি হবে? জ্যাঠামশাই বলছে না কিচ্ছু হবে না, আমি চুপচাপ করে যাব, তোমাকে ডাকবো না, আমি যা করার কাজ করার ওখানে করে দিয়ে আসবো। বলে অবনীবাবুর ওখান থেকেই বাড়ি চলে এসেছে। বাড়ি চলে আসার পর ওরা যথারীতি সন্ধ্যেবেলা আড্ডা মেরেছে, তাস খেলেছে, ফিরে গেছে। ফিরে যাওয়ার পর এইবার পরদিন, আর ওই দিন রাত্রে কোনো কিছু হয়নি, কোনো ভয় পাওয়া নেই, কিচ্ছু নেই। পরদিন ওরা দোকানে আবার ডিউটি চলে গেছে, দোকানে কাজ করতে চলে গেছে অবনীবাবু। এইবার ওই জ্যাঠামশাই যথারীতি দোকানে এসেছে ওর সঙ্গে দেখা করবে বলে। ওকে দেখি, জ্যাঠামশাইকে দেখি, ও জিজ্ঞেস করছে জ্যাঠামশাই কি হয়েছিল, কালকে আপনি গিয়েছিলেন? জ্যাঠামশাই তখন হাসতে হাসতে বলছে ওর ব্যবস্থা আমি করে দিয়েছি ওখানে, আমি কি হয়েছিল সেটা বলুন। বলছে ও ছিল, তোমাকে জানতে হবে না, ও আর কিছু হবে না, ওখানে আর কিছু হবে না, আর তুমি পুকুরের দিকে যাবে না, রাত্রিবেলা যদি কোনো আওয়াজ কিছু হয় পুকুরের দিকে যাবে না, আমি যা করার করে দিয়েছি ওখানে। জ্যাঠামশাই কিন্তু খুলে কিছু বললেন না যে ওখানে কি হয়েছিল বা কি ছিল, কি ওটা আমি লাস্টে বলবো ঘটনা। এবার তো ওখান থেকেও ফিরে আসে, আর কোনো কিছু কথা নয়। এবার অবনীবাবুরও বেশ কিছুটা বয়স বাড়ছে, মাঝে মধ্যে এরকম জমিদার বাড়িতে এরকম নুপুরের আওয়াজ, টুকটাক এরকম শব্দ, রাত্রিবেলা হলে এই দরজা খুলে যেত, অন্য ঘরের দরজা বলছে খুলে যাচ্ছে, দরজা বন্ধ হওয়ার খোলার এইসব আওয়াজ আসছে, এইসবগুলো ওনার না একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছিল, ওনার ওগুলোতে কিছু মনে হতো না। এইবার কি ঠাকুমাও বলছে হঠাৎ করে একদিন অবনীবাবুকে যে তুমি বিয়ে টিয়ে করো, তোমার এবার বিয়ে হওয়ার হয়ে আছে, তুমি না হোক এখানেই থাকবে, তারপরে না তুমি কাজকর্ম ভালো পেলে না হোক চলে যাবে, আর এরকম একটা ভালো মেয়ে আছে আমাদের এই পাশের গ্রামের, এরকম আমাদের বাড়িতে আসে, ওই নারকোল টারকোল পারে, তো মেয়ের সঙ্গে বিয়ে টিয়ে করো। অবনীবাবু বলছে না আমার এখন বিয়ে করার হয়নি, বিয়ে টিয়ে আমি করবো না, আমি বিয়ে এখন করবো না। তো ইতিমধ্যেই অবনীবাবুর এক দূর সম্পর্কের মামা অবনীবাবুর কাছে আসেন, যেটা ওই মাসি, যে ওই মাসিরও দূর সম্পর্কের ভাই আর কি, যেটা এখন ওনার সৎমা আর কি। তো যখন অবনীবাবুর বাড়িতে গিয়েছিলেন, অবনীবাবু না দেখতে পেয়ে খোঁজ খবর করে, তখন অবনীবাবুর বাবা বলেন যে ওকে, ও অনেক বাজে ছেলে, ওকে এইসব বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সম্পত্তি ওকে কিছু দেওয়া হয়নি, ও এখানে কোথাও একটা জায়গায় ঘর ভাড়া নিয়ে আছে। তখন অবনীবাবুর এই দূর সম্পর্কের মামা ঘুরতে ঘুরতে তখন এখানে চলে আসে, মানে এই জমিদার বাড়িতে এসে অবনীবাবুর সঙ্গে দেখা করে। তো অবনীবাবু, ওই ঠাকুমা এবং ওই অবনীবাবুর মামা তিনজনে বসে আছেন। অবনীবাবুর মামা অ্যাকচুয়ালি এনেছিল কিন্তু দেখাশোনায়, মানে ঘুরে ফিরে সেই কোথাও না গিয়ে ওই অবনীবাবুর বিয়ের কথাই উঠছে। এবার অবনীবাবুর যে দেখাশোনাটা এসছে সেটা কিন্তু এই নসিবপুরে। অবনীবাবুর ওই মামা এইখানেতেই শ্রীরামপুরে কোন একটা জায়গায় কারখানায় চাকরি করতো, সেই সূত্র ধরেই ওই অবনীবাবুর ওই দেখাশোনাটা নিয়ে আসে, যে ভালো ছেলে, এরকম একটা দোকানে কাজ করে, এরকম খুব সেই সময় এখানকার ফ্যামিলি একটু গরিব ছিল। তো অবনীবাবু যেহেতু মামা, যেহেতু ওনার খুব ক্লোজ, তাই কিন্তু দুজনের
এখানে এসে, অর্থাৎ শ্রীরামপুরে যে অবনীবাবুর মামা যেখানে ভাড়া থাকতেন সেই বাড়িতেই সবাইকে নিয়ে ছোট করে একটা অনুষ্ঠান করে অবনীবাবুর বিয়ে হয় এখানে শ্রীরামপুরে। বাবা মা ছিল না, আসেনি, ওরা কেউ আসেনি, ওদের সঙ্গে সম্পর্ক নেই তো, ওরা তো পুরোপুরি আলাদা হয়ে গেছে পুরোপুরি। আর ওরা তো নিজে থেকে যোগাযোগও করবে না, কারণ যদি সম্পত্তি ভাগ দিতে হয়, ওখানে ওর নিজের একটি ছেলে একটি মেয়ে, আবার যদি একে ভাগ দিতে হয় আবার একটু ভাগ বেড়ে যাবে, সেই জন্য ওরা কোনো রকম ভাবে এর সঙ্গে যোগাযোগ কিছু করেনি। ওই মামাই দাঁড়িয়ে থেকে বিয়েটা দেয়। এখানেই শ্রীরামপুরেই বিয়ে হয়। বিয়ে হওয়ার পর কিছুদিন এখানে ছিল, গিয়ে তারপর আবার তো ওকে কোনো দোকানে কাজ করতে হবে, আবার বউকে নিয়ে মানে ওনার স্ত্রীকে নিয়ে উনি পুরুলিয়ায় চলে যান। ওখানে ওর তো ঠাকুমা তো দেখে খুব ভীষণ খুশি। ঠাকুমা চেয়েছিল যে অবনীবাবুকে ইতিমধ্যে ঠাকুমা খুব পছন্দ করতেন, কারণ হচ্ছে অবনীবাবু তো ভালো করে কাজ টাজ করছেন, আর উনি তো নিপাট ভদ্রলোক। আমি যতক্ষণ ওনার সঙ্গে মানে মিশেছি, এবং ইনফ্যাক্ট এখনো ওনার সঙ্গে আমার মাঝে মাঝে ফোন কথা হয়, খুব রেয়ার, উনি আমাকে মাঝে মাঝে কল করেন। তো অবনীবাবু নিপাট ভদ্র মানুষ এবং খুব ভালো মানুষ, এবং ওনাকে যে কেউ মানে ভালোভাবেই ভালো লাগবেই, উনি খুব উপকারী মানুষ, দেখেই বোঝা যায়। তো ওনাকে ঠাকুমা যথারীতি খুব পছন্দ করতেন এবং বিশ্বাস করতেন, নিজের নাতির মতো করেই ভালোবাসতেন। এবার উনি বিয়ে করে নিয়ে এসেছেন, উনি খুব খুশি, ঠাকুমা ভীষণ খুশি। এইবার যেদিনকে প্রথম ওরা গেল ওখানেতে, সেই দিন রাত্রিবেলা অবনীবাবু এবং অবনীবাবুর স্ত্রী ওখানে শুয়ে আছেন চুপচাপ। রাত্রি হয়ে গেছে অনেকটা, আবার ওই নুপুরের আওয়াজ। এবার অবনীবাবু তো ভয় পাচ্ছেন, যদি ভয় পেয়ে যায়, ওনার স্ত্রী যদি ভয় পেয়ে যায় বা কোনো রকম কিছু বিপদ হয়তো, কেন ওই দিক থেকে গেছে, গ্রামের রকম একটা পরিবেশ, ওই পুরুলিয়ার মতো এরকম একটা জায়গা, সেখানে জমিদার বাড়ির মতো আরো এরকম একটা নির্জন এরকম মানে ভয়ঙ্কর একটা পরিবেশের মধ্যে যদি এর কিছু প্রবলেম হয়, এই ভয় পেতে পেতে এর স্ত্রীও ঘুম ভেঙে গেছে। এটা কিসের আওয়াজ হচ্ছে? নুপুরের আওয়াজ। ওনার স্ত্রী অবনীবাবুর স্ত্রী ভীষণভাবে ভয় পেয়ে যান, ভীষণ ভয় পান। তো অবনীবাবু বোঝেন যে ও কিছু না, ওই এর আওয়াজ হচ্ছে, মানে কিছু হয়তো কোনো কিছু অন্য কোনো কারণ আওয়াজ, এটা সেটা করে কোনো কিছু মানে মানে ঠিকঠাক উত্তর দিতে পারেনি, এটা সেটা করে নানা রকমের করে উত্তর দেয়, ঘুরিয়ে দিয়ে তারপর আওয়াজটা বন্ধ হয়ে যায়। আবার ঘুমিয়ে পড়ে। অবনীবাবু পরের দিন দোকানে চলে গেছে। এবার ওনার স্ত্রী ওই নুপুরের আওয়াজটা কিন্তু খুব একটা ভালো চোখে নেয়নি। ও গিয়ে ঠাকুমাকে বলে যে এরকম আবার রাত্রিবেলা আওয়াজ শুনতে পেয়েছি, তো আমার খুব ভয় করছে, আমি ওদিকে তো একা থাকবো না, আমি সারাদিন তো তোমার সঙ্গে এখানেই থাকবো। তখন ঠাকুমা বলে, হ্যাঁ তুই এখানেই থাকবি, তুই এখানেই আমার কাছে থাকবি সারাদিন, রাত্রি ও এলে তারপর ওর সঙ্গে ওদিকে যাবি বলে অবনীবাবুর স্ত্রী এরকম ঠাকুমার সঙ্গেই প্রথম দিন, দ্বিতীয় দিন সকালটাও কেটে গেছে। পরদিন অবনীবাবুর স্ত্রী মানে ওই দিন রাত্রিটাও কেটে গেছে, অবনীবাবু এসছেন, রাত্রি কেটে গেছে, এরকম 2-3 দিন কেটে গেছে, তখন আর কিছু কোনো আওয়াজ হয়নি। তো মোটামুটি 3-4 দিনের মাথায় অবনীবাবু দোকানে চলে গেছেন, অবনীবাবুর স্ত্রী বাথরুমে গেছেন। আচ্ছা। আর বাথরুমটা খুব মানে বড় বাথরুম, অনেকটা বড়, যাই হোক জমিদার বাড়ির বাথরুম অনেকটা বড়, খুব বড়, এবং ওর মধ্যে একটি আয়না লাগানো ছিল, খুব বড় একটি আয়না। এবার আয়নার সামনেই ওই মানে স্নান করার জায়গা, জল টল তোলার জায়গা এইসব রয়েছে, পাতকো টাইপের করা আছে, ওখান থেকে জল তুলে স্নান করবে আর কি। এই পাতকোর সঙ্গেই ওই নলকূপের মতো লাগানো আছে, যেটা পাতকো থেকে জলটা পাম্প করার জন্য, বালতি দিয়ে তোলা নয়। তো এইরকম পাম্প করে জল তুলে নিয়ে অবনীবাবু স্ত্রী চান করছেন, করে এবার উনি কিছু একটা ওখানে ফিল করেন, কি করেন সেটা আমি একটুখানি পরে বলছি। এবার হঠাৎ করে অবনীবাবু সেই দিন ওর দোকানে রয়েছেন, দোকানের খবর যায় যে অবনীবাবু স্ত্রী এরকম খুব লেগেছে, পড়ে গেছে, অসুস্থ হয়েছেন, ওনাকে এক্ষুনি যেন উনি বাড়ি যান। ঠাকুমা কাউকে দিয়ে একটা খবর পাঠিয়েছেন। তো উনি দোকান থেকে ছুটি করে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে বাড়ি গিয়ে দেখেন অবনীবাবুর স্ত্রী মাথা ফাটিয়ে মানে রক্তারক্তি কাণ্ড। হ্যাঁ, উনি মানে ওই পাশের এলাকা থেকে একটা ডাক্তারকে নিয়ে এসে ট্রিটমেন্টের ওষুধ লাগিয়ে মাথা একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছে, দিয়ে শুয়ে রয়েছে। এবার অবনীবাবু তো খুব ভয় পেয়ে গেছে যে কি হলো, হঠাৎ করে এরকম নতুন বিয়ে হয়েছে অবনীবাবুর, এরকম হলো। তখন অবনীবাবুর স্ত্রীকে উনি জিজ্ঞাসা করেন যে তুমি কি হয়েছে, তুমি পড়ে গেলে কি করে? তখন অবনীবাবুর স্ত্রী খুব ভয় পেয়ে আছে, ভীষণ ভয় পেয়েছে, ওনাকে দেখি অবনীবাবু বুঝেছিলেন যে কিছু তো একটা ভয় পেয়েছে। কি হয়েছিল শুনলে তুমিও চমকে যাবে কৌস্তব। কি হয়েছিল? অবনীবাবুর স্ত্রী বলছেন যে আমি স্নান করা সবে শুরু করেছি, স্নান হয়ে গেছে, এবার আমি যাই হোক যেখানে কেউ স্নান করতে গেলে আয়না যদি পাশে থাকে, স্নান করতে একটু আয়নার দিকে মুখটা মুছে আয়নার দিকে তাকিয়েছে। বলছে যেই আমি আয়নার দিকে তাকিয়েছি, বলছে আমি আমাকেই দেখছি, কিন্তু উল্টো। উল্টো মানে আমার মাথাটা নিচের দিকে। মাথাটা নিচের দিকে? হ্যাঁ, ওরই মুখ দেখছে। আচ্ছা আচ্ছা। নিজেরই মুখ দেখছে পুরো উল্টো দিকে।
চুলগুলো পুরো ওই মানে ভাবে দেখো মানে কেউ যদি মাথাটা উল্টো দিকে করে থাকে, যেমন চুল নিচের দিকে ঝোলে, সে পুরো উল্টো উনি দেখছেন ওনাকে, মানে ওনার মাথাটা পুরো নিচের দিকে হয়ে আছে। এটা দেখে উনি ওখানে মানে পড়ে গিয়ে আর কিছু ওনার মনে নেই। এই কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, এরকম ঘটনা। তখন অবনীবাবু আর দোকানে যায়নি। অবনীবাবু বলেন তুমি ভয় পেও না, এটা নিয়ে আমি জ্যাঠামশাইয়ের কাছে যাবো, তুমি কিছু ভয় পেও না, এখানে তো আমি তো বাধ্য হয়ে থাকতে হয়। অবনীবাবু স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন। অবনীবাবু স্ত্রী অত্যন্ত মানে ভদ্র মানুষ, মানে উনি খুব বোঝেন আর কি, ওনার সিচুয়েশনটা উনি বুঝে, উনি আর কিছু বলেননি। রীতিমতো ভয় পেয়ে থাকলেও ওনার স্বামীর সিচুয়েশন বুঝে উনি চুপ করে যান। কি বলবেন উনি, বা ওখানে এসে কোথায় আসবে? তৎকালীন সময় আজ থেকে কত বছর আগে যদি গ্রামে ফিরে চলে আসে, বাড়িতে চলে আসে, পাড়ার পাঁচজনে নানা রকমের কথা বলবে যে বাবা মানে সংসার করতে পারলো না, হ্যান পারলো না, এইসব নানা রকমের কথা উঠবে। উনিও এক প্রকার দায়ে পড়েই উনি চুপ করে গেলেন, এবং বুঝে ওনার সিচুয়েশনটা বুঝে উনি চুপ করে গেলেন, কিন্তু উনি খুব ভীষণভাবে ভয় পেয়ে রইলেন। এইবার বলছে রাত্রিবেলা অবনীবাবু ওই ওটা ঠাকুমার ঘরে শুয়েছিলেন অবনীবাবু স্ত্রী, ওনাকে আস্তে আস্তে ধরে অবনীবাবুর ঘরে ওই সিঁড়ির পাশে যে ঘর আছে সেই ঘরে উনি নিয়ে চলে গেলেন। বলছে অবনীবাবু শুয়ে আছেন, ওনার স্ত্রী ওষুধ টষুধ খেয়েছে, তো উনি ঘুমিয়ে পড়েছেন, উনি ঘুমোচ্ছেন আগে থেকেই খাওয়া দাওয়া করে। তো এমন সময় তোমার অবনীবাবু হঠাৎ করে বলছে আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙতেই দেখছে অবনীবাবু স্ত্রী চোখ খুলে শুয়ে আছে, চোখটা পুরো স্ট্রেট উপর দিকে, একদম স্ট্রেট, কোনো পাতা নড়ছে না। অবনীবাবু স্ত্রীকে বলছে কি হলো, তুমি ঘুমাওনি, তুমি জেগে রয়েছো? এইবার অবনীবাবু স্ত্রী অবনীবাবুর দিকে এইভাবে ঘাটটা যে ঘোরালেন, অবনীবাবু বলছেন ওর ওই দৃষ্টি আমি ওই রকম কোনোদিন দেখিনি। আমি যে কদিন এই এক সপ্তাহ বা এক মাস, মানে প্রায় এক মাসের কাছাকাছি আমাদের বিয়ে হয়েছে, এতদিনের মধ্যে আমি এখানে এসে যে আছি এই 4-5 দিন এক সপ্তাহ, এর মধ্যেও দেখিনি, এখানে আসার পরেও বা আমার বিয়ে হওয়ার পর থেকেও আমি কিন্তু দেখিনি যে ওর চাহনিটা ওই রকম ভয়ঙ্কর রকমের এক চাহনি। এবার মনে হচ্ছে না চোখগুলো ঠিকরে বেরিয়ে আসবে, মানে ভয়ঙ্কর রাগ হয়েছে, মানে রাগের মতো চাহনি। অবনীবাবু কিছুটা ভয় পেয়ে যান, ভয় পেয়ে বলছে যে তুমি কি রেগে গেছো আমার উপরে কোনো কিছু কারণে? এবার অবনীবাবু স্ত্রী উঠে বসে পড়েছে। এবার উঠে বসে পড়াটা কিন্তু নর্মাল বসে পড়া নয়, মানে কয়েক সেকেন্ডের মধ্যে উঠে বসে পড়া, যেটাকে বলে সেকেন্ডের মধ্যে উঠে বসে পড়েছেন উনি বসে পড়ে একটা অদ্ভুত রকমের গলায়, অদ্ভুত রকমের ধরা গলায়, কেউ যদি ইচ্ছা করে মানে গলাটাকে কর্কশ করে বলার চেষ্টা করে সেই টাইপের গলায় মানে বলতে চায় যে আমি তো তোকে ভালোবাসি, তুই আবার একে বিয়ে করে কেন এনেছিস? কি বলছো দেবব্রত? ঠিক এই দুটো ল্যাঙ্গুয়েজ বলে। অবনীবাবু না ভয়ে খাট থেকে নিচে মানে মানে লাফিয়ে, মানে ওই ওই বাসে কেউ বসে যদি এরকম হঠাৎ করে এরকম ভয়ে রাত্রিবেলায় ওই গলায় বলে, যে কারোর তো ভয় পেয়ে যাবে। অবনীবাবু বলছে আমি ওখান থেকে রীতিমতো বিছানা থেকে লাফ মারতে গেলাম, আমি না পড়ে গেছি হুমড়ি খেয়ে বিছানা থেকে, মানে নামতে গিয়ে না পড়ে গেছি পেছন দিকে, পড়ে গিয়ে ওর দিকে এরকম ভাবে তাকিয়েছি, মনে হচ্ছে না ও এসে আমাকে মানে গলাটাই টিপে ধরবে, এরকম পরিস্থিতি। ও তখন বলে তুমি কি বলছো, বলে এরকম চেঁচিয়ে উঠতে, তুমি কি বলছো এরকম আমাকে, এরকম এই যে চেঁচিয়ে বলাতেই না ওনার স্ত্রী না হঠাৎ করে পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় দুম করে। বলছে অনেক স্ত্রী মানে আচমকায় বলছে কি কি হলো, তুমি ওখানে বসে আছো, কি হয়েছে? অবনীবাবুর কিন্তু বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি যে কিছু একটা ওনার উপর ভর করেছিল, কিন্তু ওনার মনেই একটা খিচখিচ করতে শুরু করলো যে এইটা কেন বললো, যে আমি তো তোমাকে ভালোবাসি, তুমি একে কেন বিয়ে করে আনলে? এই গলাটাই বাকি, আমি তো এই গলাটা তো শুনিনি কোনোদিন। তখন অবনীবাবু পরদিন সকালবেলা সোজা দোকানে যাওয়ার আগে ওই জ্যাঠামশাইয়ের বাড়িতে চলে গেছে। জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে উনি বলেন যে এই ঘটনা ঘটেছে, আপনি এক্ষুনি চলুন, আপনার বৌমাকে ঠিক করবেন, চলুন, এইরকম ঘটনা ঘটেছে। তখন জ্যাঠামশাই বলছে তাই নাকি, এরকম ঘটনা ঘটেছে, এটা তো কি করা যায়, এটা উনি খুব চিন্তায় পড়ে যান। বলছে এটা তো কি করা যায়, আমাকে তো কি করবো আমি কিছু বুঝতে, মানে উনি ওর জিনিসটাকে কিন্তু ওনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, এটা উনি ফিল করছিলেন। জ্যাঠামশাই বলছেন এটাকে আমি কি করব, ঠিক করব, ঠিক আছে আমি দেখছি, তুমি যাও, আমি যাচ্ছি, আমি একটা কাজ করছি, তুমি এগো, আমি যাচ্ছি। তো এই অবনীবাবু আর দোকানে যায়নি, উনি আবার বাড়িতে ফিরে গেছেন।
কারণ উনি তো একটা মানে একে তো নিজের বাড়ি ছাড়া অন্যের জায়গায় রয়েছে, তারপরে এই নতুন বিয়ে করেছে, এত অশান্তি, এত ঝামেলার মধ্যে তাকে থাকতে হচ্ছে, এরকম মানে জীবনটা মানে ওনার আর কোনোভাবে প্রবলেমের মধ্যে চলে গেছে পুরোপুরি ভাবে। সব মানে সকালে চোখ খুললেও প্রবলেম, রাত্রিবেলাও প্রবলেম, পুরো প্রবলেমের মধ্যে উনি পৌঁছেন, ডিপ্রেসড হয়ে যাচ্ছেন ভীষণভাবে। তো কিছুক্ষণ পর ওই মানে জ্যাঠামশাই কিছুক্ষণ পর এলেন, আসার পর ওনার স্ত্রীকে দেখলেন, দেখছেন নর্মাল, কোনো রকম ভাবে কোনো কিছু অসুবিধা নেই, প্রবলেমই নেই, কিছু নেই। বলে উনি ওই প্রথম দিন যে ছেলেটি ওই মাছ ধরতে নেমে যাকে ওই মাথায় যে মন্ত্র জপ করে ওনাকে গায়ে মানে ঝেড়ে দিয়েছিলেন, ঠিক সেই টাইপের ওনাকে করে দেয় ওনার স্ত্রীকে, অর্থাৎ অবনীবাবু স্ত্রীকে এরকম করে দিয়ে উনি চলে যান। এইবার অবনীবাবু কিছুক্ষণ পর, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বিকেল বিকেল হয়েছে, ও একটু বাইরে বেরিয়েছে ওই বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবে বলে। তখন বন্ধুরা বলে কি ব্যাপার, তুমি এরকম দু একদিন আসছিস না, এরকম দেখা হয়নি। তখন বন্ধুদেরও বলে যে এরকম এরকম ঘটনা ঘটেছে, এই ব্যাপার, আমি খুব সমস্যার মধ্যে রয়েছি, কি করা যায় বলতো এইগুলোকে নিয়ে, আমি তো থাকতে পারছি না এই বাড়িটার মধ্যে এরকম ভাবে। তখন অবনীবাবু ওদেরকে বলে টলে নিয়ে সব কথাবার্তা বলে সন্ধে হবে, ফিরে আসে, বলছে আমি আর সন্ধ্যেবেলায় তাস খেলবো না, বউটার তো শরীর খারাপ, আমাকে ফিরে আসি। তো অবনীবাবু ফিরে পুরো বাড়িতে চলে আসেন। এসে দেখছে মানে এটা তো মানে আমিও যে শুনবো এটা আমিও কল্পনা করতে পারিনি অবনীবাবুর মুখে। অবনীবাবু বলছে আমার স্ত্রীকে দেখছি, আমার স্ত্রী ওই সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে, আচ্ছা আচ্ছা, লাফিয়ে লাফিয়ে উঠছে আর নামছে। ও ওইটা দেখে আর ভয় পেয়ে গেছে, ও চাইছে তুমি এরকম ভাবে উঠছো কেন, তোমার মাথা মানে চোট আছে, মাথায় নেমে তোমার লেগে যাবে, এভাবে করছে। এবার ওই অবনীবাবুর স্ত্রী ঘাটটা পিছন দিকে ঘুরিয়ে, অবনীবাবু তো নিচে দাঁড়িয়ে রয়েছেন, সিঁড়ির ওপরে উঠছেন, ওই একইভাবে ঘাড়টাকে কিন্তু ওই অবনীবাবুর দিকে তাকিয়ে, পিছন দিক দিয়ে, মানে উনি যখন উপরে উঠছেন তো অবনীবাবু তোমার পিছনে, কিন্তু তাকিয়ে রয়েছে অবনীবাবুর দিকে ঘাড় ঘুরিয়ে, ওভাবে উঠছে, ওইভাবে উঠছে, সিঁড়ির দিকে তাকিয়ে না, অবনীবাবুর দিকে পিছনে তাকিয়ে উঠছে আর নেমে আসছে। সাংঘাতিক একটা এরকম সিচুয়েশন। এইবার অবনীবাবু ভয় পেয়ে যাচ্ছে যে কি করব না করবো, এরকম ব্যাপার হচ্ছে। অবনীবাবু এবার ওনাকে আবারও যে ঠাকুমাও চলে আসেন, ঠাকুমা আসতেই নর্মাল, আবারও নর্মাল, দুম করে মানে চেঞ্জ হয়ে গেল পার্সোনালিটি। ঠাকুমা স্ত্রী বলছে আমি এখানে সিঁড়ি করেছো কি করে উঠলাম, চমকে গেছে ওনার স্ত্রী, অবনীবাবুর স্ত্রী, মানে অবাক, যেন উনি নয় আর কি, এরকম ব্যাপার, উনি জানেন না কি হয়েছে। উনি আস্তে আস্তে নেমে এসেছেন যে আমি তো হাঁটতেই পারছিলাম না, আমি এখানে কি করে, আমি তো বাথরুমে যাচ্ছিলাম, আমি সিঁড়ির ওপরে কি করে উঠলাম। অপরিবাবুর স্ত্রী ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাওয়ার জন্য যাচ্ছিলেন, কি করে ওইখানে উঠে চলে গেলেন, ওনার ওপরে কিছু একটা তো অ্যাট্রাক্ট হচ্ছিলই, পজেস্ট হচ্ছিলই। এইবার অবনীবাবু পুরোপুরি ভাবে একদম কি বলবো মানে ফেড আপ, আর উনি আর সহ্য করতে পারছেন না। রাত্রিবেলা এবার শুয়েছেন উনি, এবার মানে মানে আত্মহত্যা করে দেবে এরকম একটা পরিস্থিতি, মানে একটা এত প্রবলেম চলছে, এরকম কোনো কিছু ঠিক হচ্ছে না। এই একমাত্র ভরসা ছিল এইসব ঝাড়ফুঁক করবে জ্যাঠামশাই, তিনিও এরকম করছে, কার কাছে যাবেন উনি, কি বলবেন। উনি এবার ঠিক করেছেন যে পরদিনই আমি চলে যাবো কলকাতা, মানে এখানে চলে আসবে শ্রীরামপুরে, আর এই নসিবপুরে স্ত্রীর বাড়িতে ওনাকে দিয়ে দেবেন, দিয়ে বলবেন না তুমি এখানে কিছুদিন থাকো, আমি ওখানে যদি কিছু ব্যবস্থা করতে পারি, অন্য জায়গায় যদি থাকার ব্যবস্থা করতে পারি, তারপরে আমি নিয়ে যাব বলে উনি এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এইবার রাত্রিবেলা হয়েছে, এইবার ওনার স্ত্রী আর উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আবার অবনীবাবুর ঘুম ভেঙে গেছে। অবনীবাবুর ঘুম ভেঙে দেখছে ওনার স্ত্রী ওই মানে ঘরের মেঝেতে বসে আছে চুপ করে, হাঁটুগুলো ঠিক মানে জড়ো করে, হাঁটুগুলোর এতে হাঁটুর ওপরে থুতনিটা দিয়ে অবনীবাবুর দিকে তাকিয়ে আছে, মাথার ব্যান্ডেজটা খুলে ফেলেছেন উনি। এবার ওনার তো সদ্য লেগেছে, এই দু একদিন হয়েছে, সেই ওই ব্যান্ডেজটা খুলতে টান পড়তেই ওই জায়গা থেকে রক্তটা ঝরে ঝরে ওনার মুখ দিয়ে গড়াচ্ছে। তুমি দৃশ্যটা ভাবো, ওই অন্ধকারে যদি কেউ এরকম একজন চুল টুল খুলে ওই রকম কপাল দিয়ে রক্ত গড়াচ্ছে, ওইরকম ভাবে তাকিয়ে বসে আছে কাঠের দিকে, একটা ব্যক্তির কি অবস্থা হতে পারে। এক্স্যাক্টলি। তো অবনীবাবু মানে এবার অবনীবাবু পুরো ফেটে গেছে, যেটাকে বলছে মানে করেছে একদম ফেটে যেতে না, উনি মানে আর কি করবেন উপায় না করতে পেরে উনি মানে রীতিমতো রিয়াক্ট করেছেন, পুরোপুরি রিয়াক্ট করে চেঁচিয়ে ওই উনি বিছানার উপরে দাঁড়িয়ে পড়েছে, খাটের উপরে দাঁড়িয়ে পড়ে বলছে তুমি ইয়ার কি পেয়েছো, কে তুমি বলো, তোমরা হয় আমাকে আজকে মেরে দাও তুমি, না হলে তুমি আজকে এটার কোনো উত্তর দাও, তুমি কে, তুমি আমাকে বলো, তুমি কেন আমাকে এরকম ভাবে এই সমস্যার মধ্যে আমাকে ফেলছো। তখন অবনীবাবুর যে স্ত্রী যে পজেসড হয়েছিলেন
উনি তখন ওই গলায়, ওই সেই কর্কশ গলায় বলেন যে আমি এই বাড়িতেই থাকি, আমার তোমাকে প্রথম দিন থেকেই ভালো লেগেছিল, তুমি আমার পিছনেও তো গিয়ে যাচ্ছিলে, প্রথম দিন বললাম না সুপুরি বাগানের দিকে, বাঁশ বাগানের দিকে দেখে গেল যে মহিলা খুব একটা অবয়ব, বলছে আমি সেই দিন থেকে তোমাকে ভালোবাসি, তুমি কেন একে বিয়ে করে এনেছো, আমার এতে কষ্ট, বলে না বলছে অঝরে কাঁদছে ওনার স্ত্রী গলা দিয়ে, মানে মানে ওনার স্ত্রীর চেহারা, কিন্তু কাঁদছে যেন অন্য কেউ, অঝরে কাঁদছে। বলছে ঠিক আছে, তুমি যখন চাও না, আমি আর কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করব না, কিন্তু আমি থাকবো তোমার সঙ্গে, আমি কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করব না, তোমার স্ত্রীকেও কোনো রকম কোনো অসুবিধার মধ্যে ফেলবো না, কিন্তু আমি তোমার সঙ্গে, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। মানে এরকম একটা অদ্ভুত ঘটনা, অদ্ভুত রকমের। আমি যখন আমাকে অবনীবাবু বলছেন, আমিও রীতিমতো হাঁ করে তাকিয়ে শুনছি। আচ্ছা, আমি বলছি তারপর কি হলো? অবনীবাবু বলছেন তারপর দিন থেকে আর কোনো কিছু কিন্তু প্রবলেম হয়নি। হুম। এইবার ঠাকুমাকে পুরো ঘটনাটা জানার জন্য অবনীবাবু চেপে ধরেন যে ঠাকুমা আমাকে বলুন যে কি হয়েছিল, যে এরকম হচ্ছে কেন, আমাকে এই ঘটনা বলেছে, সেই ব্যক্তি মহিলাটি কে? ঠাকুমাকে মোটামুটি ভাবে 1-1.5 ঘন্টা ধরে মানে চেষ্টা করে হাতে পায়ে ধরেও ঠাকুমার মুখ দিয়ে একটা কথাও বলাতে পারেনি, একটা কথা বলাতে পারেনি, ঠাকুমা বলেনি। কারণ ও নিরুপায় হয়ে তারপর একদিন পর ওদের জমিদার বাড়ির সংলগ্ন একটু কয়েকটা দূরে একটি বাড়ি ছিল, সেই বাড়িতে একটি ভদ্রলোক ভদ্রমহিলা থাকতেন, চাষবাস করতেন, মূলত চাষের কাজ টাজ করতেন, আর ওই বাড়িতেই দুজনে থাকতেন, ভদ্রলোক আর কেউ ওনাদের নেই। ওই ব্যক্তির কাছে অবনীবাবু চলে যান। অবনীবাবু গিয়ে অবনীবাবু স্ত্রীও যান সঙ্গে। অবনীবাবু স্ত্রীকেও পরবর্তীকালে ঘটনাটা উনি খুলে বলেছিলেন যে দেখো এই ঘটনা হয়েছে, এই আমাকে একজন তোমার মাধ্যম দিয়ে কেউ বলেছে, যিনি তোমার উপরে। এটা তো অবনীবাবু পুরোপুরি, অবনীবাবু স্ত্রী তো রীতিমতো ঘাবড়ে গেছে, ভয়ে আছে যে আমার উপরে এরকম হচ্ছে, আমি একা কি করে থাকবো, একটা মহিলা। আজকালকার দিনে তো উনি নন, ওনার তো বয়স তখন সেই সময়কার ঘটনা, সেই সময়ের মানুষ তো এতটাও বেশি স্মার্ট ছিলেন না। উনি এই বিষয়টা নিয়ে খুবই ঘাবড়ে যান। এবার ওই বাড়িতে গিয়ে ওনাদেরকে রিকোয়েস্ট করেন ভীষণভাবে যে আমি একটা খুব আপনার কাছে অনুরোধ নিয়ে এসেছি, আপনারা তো এখানে অনেক দিন আছেন, আমাকে একটু বলুন যে এই ব্যাপার হয়েছে আমাদের সঙ্গে, এই হচ্ছে, আমরা এখানে রয়েছি, এই ঘটনা ঘটেছে আমাদের, পুরো ঘটনাটা উনি ওদের বললেন, আপনি একটু আমাদেরকে বলুন। ঠাকুমা কিছুই বলছেন না আমাদেরকে, তৃতীয় দিন তো আমাদের, এবার থেকে তো আমাদের প্রাণহানি হতে পারে, আপনি বলুন আমাদেরকে কি হয়েছিল। প্রথমে ওই ভদ্রলোকের স্ত্রী বলতে বারণ করছিলেন, কিন্তু ভদ্রলোক ওনার স্ত্রী বাধা উপেক্ষা করে বললেন না, এরা দেখছো না, এরা অল্প বয়সের ছেলে মেয়ে, এরা কোথায় যাবে, যদি কিছু হয় শোনো তাহলে বলি। বলছে ওই বাড়ির যে জমিদার ছিল, সেই জমিদারের মানে একটু মানে চরিত্র একটু খারাপ ছিল, ও কি করতো, এই গ্রামের মানে একটু গরিব যারা ওর মানে কাজকর্ম যারা করতো, তাদের বাড়ির মেয়েদের প্রতি ওর লোভ ছিল। কি করতো, মাঝে মধ্যে কাউকে তুলে নিয়ে আসা করাতো লোকজন দিয়ে, পেটুয়া কিছু লোকজন ছিল, এটা অনেক আগেকার ঘটনা, মানে জমিদার বাড়ির ইতিহাস আর কি। তো লোকজন দিয়ে তুলে আনাতো, এনে তার সম্মানহানি করতো, করে তাকে আবার বাড়ি পাঠিয়ে দিত, এরকম হতো। তো ভয়ে যারা মুখ খুলতে পারতো না। এবার তার মধ্যে একটা হয়েছিল, খুব অল্প বয়সের একজন মেয়ে, সে চাইতো যে একটু লেখাপড়া করবে, বা একটু মানে খুব ফরওয়ার্ড গোছের মেয়ে ছিল, মানে খুব কথাবার্তা বলতো আর কি, মুখের ওপর কথা বলতো। তখন জোর করে এই মেয়েটিকে ওই জমিদার ধরে নিয়ে আসা, লোক পাঠিয়ে ধরে আনার পরে ওর উপর অত্যাচার করে, এবং ছেড়ে দেয়নি, ওকে ওখানে আটকে রেখে দিয়েছিল, ভীষণভাবে আটকে রেখে দিয়ে ওকে দিনের পর দিন ওর উপর অত্যাচার চালাতে চালাতে ওই মানে এমন হয়েছে, মেয়েটি আর কোনো রকম কোনো উপায় না দেখতে পেয়ে ওই মেয়েটি ওই মানে যে পুকুর সংলগ্ন ওখানে একটি তারপর থেকেই ওই মেয়েটির বিদেহী আত্মা ওই বাড়ির মধ্যে কিন্তু ঘোরাফেরা করতো। এমন হলো ওর অভিশাপেতে, এমন হয়েছে আস্তে আস্তে জমিদারের সমস্ত কিছু নষ্ট হতে শুরু করে, সমস্ত জমিদার মারা যায়, পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে কারো শরীর খারাপ, কারো ব্যবসায় মন্দা, এরকম করতে কেউ বাড়ি ছেড়ে গিয়ে কলকাতায় চলে গেল, কেউ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল বিভিন্ন রকম ভাবে। এবার এমন হলো যে দিনের পর দিন ওই বাড়িতে কেউ যেতে ভয় পেত, ওদের বাড়ির রক্তের সম্পর্কে কেউ আর যেত না। সেই করতে গিয়ে এবার কোথায় ছড়িয়ে ছিটিয়ে গেছে কারোর আর কোনো হদিস নেই। একজনকে ওই ঠাকুমা চিনতো, বা এরাও চেনে, সে মাঝখানে একদিন এসেছিল, সে এমনই ভয় পেয়েছে ওখান থেকে, সে আর এই মুখো হয় না, তারও বয়স অনেক হয়ে গেছে।
মানে বর্তমান প্রজন্ম, যখন অবনীবাবু ওই জায়গায় কথাটা শুনছেন সেই সময়টা আর কেউ আসে না, মানে এলেই ওরা জানে যে আর কেউ থাকবে না, বেঁচে ফিরবে না এখান থেকে। তখন অবনীবাবু পুরো বিষয়টা ওনার মাথায় মানে আসে যে কি হয়েছিল ওনাদের সঙ্গে, যে ওই মেয়েটি বা কে, ওই মেয়েটি বা কি ছিল। এটা বলে অবনীবাবু বললেন যে আমি ওখান থেকে চলে আসি। তারপর আমি চাকরির তো চেষ্টা করছিলামই, তারপর মাসখানেকের পর আমি একটা চাকরি পেয়ে যাই, সরকারি চাকরি করার পর ওখান থেকে আমি চলে আসি। চলে আসার পর এবার আমার বাদবাকি জীবন এখানে, আমি আর ওখানে যাইনি। এইবার যখন উনি কথাটা শেষ করলেন অবনীবাবু, আমি এবার বললাম যে আপনি এবার আমার উত্তর দিন, আপনি তো এত কিছু বললেন আমি শুনলাম, পুরোটা রোমহর্ষক একটা বিষয়, এবার আপনি আমাকে এই উত্তরটা তো দিন যে আপনি আমার কথাটা জানলেন কি করে। অবনীবাবু বলছেন হ্যাঁ, অবনীবাবু বলছেন যে আমাকে, যে ওই মেয়েটি যে এরকম ছিল সে এখনো আমার সঙ্গে আছে, এখনো ওর সাথে আছে। হ্যাঁ, আমি তো রীতিমতো আমি হ্যাঁ বলে আমি উঠে পড়েছি চেয়ার থেকে, মানে বসার জায়গাটা থেকে উঠে পড়েছি, বাঁধানো বসার জায়গা উঠে পড়েছি, যারা শ্রীরামপুর মানে গঙ্গার ঘাটে গেছে যেন জানবে, আমি উঠে পড়েছি দাঁড়িয়ে। আমি বলছি কি বলছেন? বলছে হ্যাঁ, বলছে আমি এটা কাউকে বলি না, কিন্তু আপনার ক্ষেত্রে আমি মানে একটা পজিটিভ ভাইব পেয়েছিলাম, আমাকে বলছে আপনার থেকে একটা পজিটিভ ভাইব পেয়েছিলাম, আমি বলে ফেলেছি আপনাকে হঠাৎ করে, আমি কাউকে বলি না এরকম কোনো কথা, সেই জন্যই আমি আপনাকে বলেছিলাম যে আমি এটা আপনাকে কনফেস করে দেবো যে আমি কিভাবে কেন বলেছিলাম। আর আমাকে উনি ভীষণভাবে অনুরোধ করলেন যে আপনি কিন্তু এই মানে ঘটনাটা এই বা আমার কাছে যে এই ক্ষমতাটা আছে এটা কিন্তু আপনি কাউকে বলবেন না, এটা আমাকে অনুরোধ করেছিল। সেই জন্য আমি অবনীবাবুর নামটা কিন্তু অবনীবাবু নয়, আমি অবনীবাবু হিসাবে বললাম। যেহেতু উনি অনুরোধ করেছিলেন আমি ওনার পুরোপুরি নামটা উজ্জ্বলে লাগলাম। মানে ওই আত্মা প্রেতাত্মা যাই বলো, সে এখনো ওনার সাথেই রয়েছে, এখন ওনার সঙ্গে রয়েছেন, এবং যার কারণে আমি যখন ওনাকে আমার বাড়িতে আসার কথা বলেছিলাম উনি আমাকে বলেছিলেন যে আমার অসুবিধে আছে, উনি চান না যে ওনার থেকে যান। আমাকে অনিবাবু বললেন আর তো হয়ে গেল, আমার তো ভালোই হলো, আর কি হবে আমার, আর কি সরিয়ে লাভ নেই। আমি বললাম আপনি এরকম নিয়ে ঘুরছেন, আপনার তো কিছু বলছে, আমার কিছু অসুবিধা হয় না, ও আমাকে কিছু করে না, কিছু কোনো রকম হয় না, আমাকে বরঞ্চ আমার উপকার করে। এবং তার সঙ্গে যেমন আপনি যে তখন এসে আমার কাছে দাঁড়ালেন, আমাকে এটা বলছে অবনীবাবু রীতিমতো তুমি ভাবো যে কেউ তো খাবড়ে যাও, আমি তো ভয় পেয়ে গেছি। বলছে আপনি যে আমাকে সেদিনে বাইকে করে নিয়ে এলে, আপনাকে কে নিয়ে এসছে? ওই নিয়ে এসছে ওখানে। আমি বলছি কি বলছেন? বলছে হ্যাঁ। আমি বলছি এটা হতে পারে না। বলছে আমার সঙ্গে এই ভালো জিনিসগুলো হয়, সে আমার কাছে সবসময় উপকার করে আমি যখন কোনো বিপদে পড়ি, তাই আমি চাই না এটাকে ঠিক করতে। আমি ওনাকে প্রস্তাব দিই যে আপনি যদি এটাকে ঠিক হতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো উনি পুরোপুরি আমাকে নাকচ করে দেন, এক কথা যাকে বলে, যে না আমি এটা কোনো রকম চাই না, আর আপনি এটা নিয়ে বিষয় এগোবেন না, আপনি আপনার বাড়িতে যেতে পারবেন না, আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। তো ওই মাঝে মধ্যে অবনীবাবু এখনো পর্যন্ত আমাকে শিখলাম ফোন করে কথা খুব মাসে একবার দুবার বা 3-4 মাস অন্তর মাঝে মধ্যে কেমন আছি না আছি ব্যাস সেইটুকু পর্যন্ত ওনার খোঁজ হয়। আর এই ঘটনাটা বলার সময় জানুয়ারি মাস থেকে যখন তোমার সঙ্গে কথা হচ্ছে, আমি কিন্তু তার আগে অবনীবাবুকে বলি যে আমি এরকম এক জায়গায় ঘটনা বলি এরকম একটি চ্যানেলে, তো আমি কি আপনার এই ঘটনাটা বলতে পারি? আমাদের তো অনেক কেস হিস্ট্রি তো আছেই, কিন্তু আমি চাইছি একটু আপনার ঘটনাটা, মানে এটা আমার জীবনে অস্বাভাবিক, আবার সামনে এসে আমার জীবনে ঘটা একটা অস্বাভাবিক ঘটনা, মানে আমি এখনো এই বিষয়টা আপনার কথা আমি পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছি না, কিন্তু আপনার সঙ্গে তো ঘটেছে, এটা তো ফ্যাক্ট, নাহলে আপনি আপনাকে কেনই বা জিনিসটা বলতে পারলেন আমার ওই ঘটনাটা। আমি আরো ওনার কথা বিশ্বাস করলাম, কারণ হচ্ছে আমার ওই ঘটনাটা যেটা উনি বলেছিলেন দুটো কথা, সেটা কিন্তু কেউ জানার কথা নয়। সেই কারণেই আমি ওনার থেকে পারমিশন নিয়ে কিন্তু আজকে তোমাকে এই ঘটনাটা সবার সঙ্গে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি কিন্তু মারাত্মক ঘটনা ভাই, একদম, মানে এরকম ঘটনা খুব রেয়ার পাওয়া যায়, খুব রেয়ার। এটা আমার জীবনে, এটা জানি না আমি কি মানে আমার হয়েছে এটা আমার ক্ষেত্রে, আমি এখনো সেটাকে নিয়ে মাঝে যখন ভাবি, এবং এতক্ষণ ধরে তোমাকে বললাম, এবার আমিও খুব অবাকের মধ্যে দিয়ে, আমি এখনো অবাক যে এটাও হতে পারে মানুষের সঙ্গে এরকম ভাবে কেউ একজন রয়েছে। এখন কোনো কিছুই অসম্ভব বলে মনে হয় না দেবজ্যোতি, একদমই তাই, মারাত্মক একটা ঘটনা ছিল, মানে আমি শুনে নিজে একটা ঘোরের মধ্যে রয়েছে এখনো। ঠিক আমিও। ঠিক আছে দেবজ্যোতি, এরপরে আবার তোমার সাথে দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের, যদিও ঠিক আছে একদম অপেক্ষা করে আছি আমি সবার সঙ্গে দেখার জন্য। একদম। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ।
এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। এবং হ্যাঁ, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ কিউরিওফাইটে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। এবং আপনার ঘটনা আমাকে জানাতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। কিউরিওফাইটের এরকম আরও ঘোষলি কল রেকর্ডিং দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। কিউরিওফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে